ওকে, সবাইকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে ক্লাসটা ইফেক্টিভ। আশা করি আজকে ক্লাস থেকে তুমি জেনারেল নলেজ কীভাবে পড়তে হবে এর একটা গাইডলাইন পাবে এবং শিওরলি তোমার পড়ার স্টাইল একটু হলে চেঞ্জ হবে। এবং আমরা যেটা করবো আজকে সেটা হচ্ছে ভিজুয়ালি জেনারেল নলেজের, যেহেতু বাংলাদেশ পরিচিতি পার্টটা, তো ভিজুয়ালি কীভাবে পড়া যায় সেই বিষয়টা আমরা খুব সহজে মানে খুব ট্রিকি স্টাইলে মূলত জিকে পড়বো আজকে। ওকে ফ্রেন্ড, আমাদের আজকে যেহেতু বাংলাদেশ পরিচিতি এই পার্টটা, তো আমরা বাংলাদেশ পরিচিতি পার্টে যেটা করবো সেটা হচ্ছে যে জাস্ট বাংলাদেশ পরিচিতি পার্টের যে ম্যাপিং যেটা আছে, তোমরা ম্যাপিংটাকে একটু শিখবে। ওকে, তো এই পার্টে আমরা যেটা করবো একেবারে কোন জেলা কেন বিখ্যাত, কিসের জন্য বিখ্যাত, কোয়েশ্চেন কীভাবে আসে সেগুলো অ্যানালাইসিস। এবং আমাদের গত বছরের কোয়েশ্চেন তোমাদের জানা আছে কিনা, গত বছরের কোয়েশ্চেন আসছিল হচ্ছে আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া এই পথে যেতে কোন জেলা অতিক্রম করতে হয়, এমন একটা কোয়েশ্চেন এসেছিল। তো আমরা এই ব্যাপারটাও সুন্দর করে ক্লিয়ারলি আজকে শিখব ম্যাপের মাধ্যমে, মানে ম্যাপিংয়ের মাধ্যমে। তো আশা করি আমরা 100% শিওর যে পুরোপুরি যে আজকে ক্লাসে ইফেক্টিভভাবেই তোমরা শিখতে পারবে। তো যেটা করব সেটা হচ্ছে যে আমরা ম্যাপিংয়ের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের জেলাগুলো চেনা। ওকে, আমরা ম্যাপের জাস্ট হোয়াইট ম্যাপ যেটা আছে এইটা বের করি। তো এইটাতে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, কালারটাতে হয়তো বা কালারে অনেক সময় ঝামেলা হতে পারে। তো এই ম্যাপটাতে আশা করি ইফেক্টিভভাবে আমরা শিওর বুঝতে পারবো। ওকে, ম্যাপিংয়ের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ম্যাপের একেবারে উপরের যে দিকটা আছে এই দিকে কিন্তু সবসময় হচ্ছে নর্থ। ওকে, এটা হচ্ছে তোমার নর্থ ডিরেকশন। নিচে হবে সাউথ। আমরা সাধারণত ডান পাশে হচ্ছে ইস্ট, আমাদের ইস্ট যে ডিরেকশনটা সেটা হচ্ছে ডান পাশে, আর বাম পাশে হচ্ছে ওয়েস্ট। এটা অলওয়েজ, সবসময়। ওকে, তো একটা কাজ যদি তোমরা করতে পারো খুবই ভালো হয়, সেটা হচ্ছে যে আমরা ম্যাপিংয়ের ক্ষেত্রে অলওয়েজ খেয়াল রাখবো উপরে হচ্ছে নর্থ, নিচে হবে সাউথ, ডান পাশে ইস্ট, বাম পাশে ওয়েস্ট। ওকে, আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে কোশ্চেনগুলো আমাদের বিগতগুলোতে আসে প্রত্যেকটাই আলাদা আলাদা করে জাস্ট পড়ার চেষ্টা করব। তো এখানে আমাদের মেইনলি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কোন জেলা কেন বিখ্যাত, এটা ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়। আরেকটা বিষয়ে যেটা আসে আমাদের অলওয়েজ, এটা হচ্ছে আমরা যখন কোশ্চেন সলভ করি, এই কোশ্চেন সলভ করার সময় তোমাদের ম্যাপটা একটু ছোটো করে নিচ্ছে। ওকে, তো তোমরা জাস্ট কোয়েশ্চেন অ্যানালাইসিসের জন্য যেটা করবো সেটা হচ্ছে তাহলে নিচে হচ্ছে আমাদের সাউথ। ওকে, তাহলে ফার্স্ট ওয়ান উপরে হচ্ছে নর্থ, নিচে সাউথ, ডান পাশে ইস্ট, বাম পাশে ওয়েস্ট। ওকে, একটা কাজ করলে একটু সবচেয়ে বেশি ভালো হয় সেটা হচ্ছে তোমরা একটু যদি ম্যাপটা কোনো রকম এবড়ো থেবড়োভাবে আঁকতেও পারো তাহলে সবচেয়ে ভালো হয়। ওকে, মারাত্মক উপকার হবে, কারণ আমরা তাহলে ভিজুয়ালি ব্যাপারগুলো ক্লিয়ারলি জানতে পারবো। আর আমরা তোমাদের নোটটা গ্রুপে দিয়ে দেওয়া হবে, কালারফুল যে নোটটা সেটা গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, তো পরীক্ষাতে যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের কোথায় কোন জেলা বিখ্যাত এবং কেন বিখ্যাত, এটা একটা ব্যাপার। তো গত বছর যে কোশ্চেনটা আসছিল সেটা ছিল যে আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া, তো এইটা অতিক্রম করতে গেলে কোন জেলা অতিক্রম করতে হয়, এবং এখানে মাঝখানে আমরা জানি সিরাজগঞ্জ জেলা অতিক্রম করতে হয়। এবং সিরাজগঞ্জ জেলা মূলত কেন, আমাদের টেকনাফ কিন্তু হচ্ছে এখানে। ওকে, আর যদি বলি তেঁতুলিয়া কিন্তু এখানে অবস্থিত। তো এখানে যেতে গেলে এশিয়ান হাইওয়ে যেটা মানে যমুনা সেতু পার হয়ে যেতে হয়, তো এই জন্য সিরাজগঞ্জ জেলাটা পার হয়ে যেতে হয়। ওকে, তাহলে সিরাজগঞ্জ জেলা পার হয়ে যেতে হয়। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা ওকে, তো আমরা ম্যাপটা একটু চেঞ্জ করে নিই, নাহলে ওটা হয়তো বা ছোটো দেখাচ্ছে। ওকে, প্রতিটা জেলা কেন বিখ্যাত এটা আমরা একটু স্পষ্ট করে সুন্দর করে একবার দেখে যাই। ওকে, সুন্দরভাবে যেটা এটা হচ্ছে আমাদের, যদি অনেক সময় আমরা একটু আগে বলছিলাম যে এইদিকে হচ্ছে নর্থ, আমাদের নিচে হচ্ছে সাউথ। ওকে, ডান পাশে হচ্ছে ইস্ট এবং বাম পাশে হচ্ছে ওয়েস্ট। ওকে, এইটা হচ্ছে ডিরেকশন। এখন যদি জিজ্ঞেস করে সর্ব উত্তর কোনটা, একেবারে সর্ব উত্তর মানে হচ্ছে এই জেলাটা। ওকে, আমাদের সর্ব উত্তরের জেলা কিন্তু হচ্ছে পঞ্চগড়। ওকে, সবাই একটু কমেন্টে জানাবে যে আমাদের সর্ব উত্তরের জেলা কোনটা। সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। ওকে, সর্ব উত্তরের জেলা হচ্ছে আমাদের পঞ্চগড়। ওকে, পরীক্ষায় প্রায় আসে সর্ব পশ্চিমের জেলা কোনটা। সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এটা কিন্তু সর্বপশ্চিমের। ওকে, তাহলে কমেন্ট একটু জানাবে যে সর্ব উত্তরের জেলা কোনটা, সর্বপশ্চিমের জেলা কোনটা। ওকে, তাহলে সর্ব উত্তরের জেলা হচ্ছে
পঞ্চগড়, একটু কষ্ট করে সবাই কমেন্টে লিখে ফেলবো যে সর্ব উত্তরের জেলা কোনটা। ওকে, সর্বপশ্চিমের জেলা কোনটা? তাহলে সর্ব উত্তরের জেলা কিন্তু পঞ্চগড়, তার মানে পঞ্চগড় কিন্তু সর্ব উত্তরে, মানে একেবারে উত্তরে। পশ্চিম যদি বলি এখানে চাঁপাইনবাবগঞ্জ। ওকে, আমরা যদি বলি যে পরীক্ষায় মনে করো যে আসছে যে সর্ব দক্ষিণের জেলা কোনটা? ওকে, তো সর্ব দক্ষিণের জেলা হচ্ছে আমাদের কক্সবাজার, এইটা। আর সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবান, এখানে অবস্থিত। ওকে, আমি একটু পরে ক্লিয়ারলি আরও ভিজুয়ালিভাবে সুন্দর করে জাস্ট ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। তো জাস্ট আগে ফার্স্টে কোথায় কোনটা অবস্থিত এই ব্যাপারটা একটু জেনে নিই, তারপরে আমরা আসি হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যাল বেসড ব্যাপারটাতে। ওকে, তাহলে ফার্স্ট ওয়ান যদি বলা হয় যে আমাদের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, সর্ব দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার, পূর্বেরটা হচ্ছে বান্দরবান, পশ্চিমেরটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ওকে, এটা একটু কমেন্টে সবাই একটু করতে থাকো। তাহলে সর্ব উত্তরের জেলা কোনটা? ওকে, প্রত্যেকে কমেন্ট করে ফেলো। ওকে, সর্ব দক্ষিণের জেলা কোনটা, সর্বপূর্বের কোনটা, সর্বপশ্চিমের কোনটা? ওকে, এই চারটা ব্যাপার একটু ক্লিয়ারলি সবাই একটু কষ্ট করে কমেন্টে জানাবো। ওকে, তাহলে সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, দক্ষিণেরটা হচ্ছে আমাদের কক্সবাজার, এইখানে অবস্থিত। আমাদের পূর্বেরটা বান্দরবান, আর হচ্ছে পশ্চিমেরটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ওকে, তো এবার কথা হচ্ছে যে কোন জেলা কেন বিখ্যাত, আমরা একটু এটা দেখব। তো এটা দেখার জন্য আমরা জাস্ট যেটা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা পার্ট একটু বড় বড় করে নেই। যেমন আমাদের প্রায় পরীক্ষায় আসে সেটা হচ্ছে বাংলাদেশের রুটির ঝুড়ি কোনটা। ওকে, তো বাংলাদেশের রুটির ঝুড়ি হচ্ছে দিনাজপুর। দিনাজপুর এই জেলাটাকে বলা হয় বাংলাদেশের রুটির ঝুড়ি। ওকে, দিনাজপুর রুটির ঝুড়ি বলা হয়, যদিও ঠাকুরগাঁয়ে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। হ্যাঁ, ঠাকুরগাঁয়ে কিন্তু সবচেয়ে বেশি গম, তারপরে রুটির ঝুড়ি হিসেবে দিনাজপুরকে ধরা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা একটু কষ্ট করে ছোট্ট ছোট করে তোমরা নোট করে ফেললে সবচেয়ে ভালো হয়। এটা হচ্ছে বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় দিনাজপুরকে, আর সবচেয়ে গম উৎপাদিত হয় কিন্তু আমাদের ঠাকুরগাঁয়ে। ওকে, প্রায় পরীক্ষা আসে যে পঞ্চগড় এই জেলাটা, আমাদের হিমালয় পর্বত কিন্তু হচ্ছে পাশেই অবস্থিত। তো যেহেতু হিমালয় পর্বত পাশে, তাহলে সেহেতু এই জন্য আমাদের হিমালয়ের কন্যা বলা হয়ে থাকে আমাদের পঞ্চগড় জেলাকে। ওকে, হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড় জেলাকে, যেহেতু হিমালয় পর্বত পঞ্চগড়ের পাশে, এই জন্য হিমালয়কে আমাদের বলা হয়ে থাকে, হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড় জেলাকে। ছোট্ট করে লিখে ফেলো যে হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড় জেলাকে। ওকে, তো হিমালয়ের কন্যা বলা হয়ে থাকে পঞ্চগড় জেলাকে। ওকে, আর একটু বললাম আমাদের উত্তরের জেলা পঞ্চগড়। নীলফামারী, নীলফামারী এই নামটা আসে নীল চাষ থেকে। ওকে, আমাদের নীল চাষের জন্য বিখ্যাত ছিল, সেখান থেকে আসছে নীলফামারী। ওকে, তাহলে ছোট্ট করে লিখে রাখতে পারো যে নীলফামারী আসছে হচ্ছে নীল চাষ থেকে কথাটা। তো নীলফামারী হচ্ছে নীল চাষ থেকে এসছে, তো সেই জন্য এটা হচ্ছে নীলফামারী। ওকে, লালমনিরহাট খুব বিখ্যাত একটা জেলা। লালমনিরহাট জেলা কিন্তু আমরা জানি মনে হয় সেটা হচ্ছে, এখানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল দহগ্রাম ছিটমহল অবস্থিত। ওকে, ছিটমহল জিনিসটাকে একটু পরে আমরা বুঝবো খুব সুন্দর করে। আমাদের দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহল কিন্তু লালমনিরহাট জেলায় অবস্থিত। ওকে, ছিটমহল ব্যাপারটা একটু পরে বুঝিয়ে দিচ্ছি ভিজুয়ালি প্রত্যেকটাই। ওকে, তাহলে লালমনিরহাট কিসের জন্য? দহগ্রাম। নীলফামারী হচ্ছে নীল চাষ থেকে নামটা করা হয়েছে নীলফামারী। ওকে, আমাদের জাস্ট ছোট্ট করে লিখে ফেলবো প্রত্যেকে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে নীলফামারী হচ্ছে নীল চাষের জন্য বিখ্যাত। ওকে, আমাদের প্রায় পরীক্ষায় আসে যে আমাদের যদি বলা হয় থাকে যে বগুড়া কেন বিখ্যাত। ওকে, বগুড়া কিন্তু দিনাজপুরের ব্যাপারটা একটু মনে রাখবে, সেটা হচ্ছে দিনাজপুর আমরা যদি বলি এভাবে, সেটা হচ্ছে দিনাজপুর কিন্তু আরও একটা কারণে বিখ্যাত, সেটা হচ্ছে দিনাজপুর হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়ার কিন্তু বাড়ি। ওকে, তো এটা কিন্তু বেগম খালেদা জিয়ার বাড়ি এবং ওনার জন্মস্থান ছিল দিনাজপুর। আর বগুড়া এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে জিয়াউর রহমানের কিন্তু বাড়ি ছিলেন, মানে ওনার জন্মস্থান হচ্ছে বগুড়াতে। এবং বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার। ওকে, আমাদের যে বগুড়াকে বলা হয় থাকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার। আমি একটু মুছে দিচ্ছি যেগুলো হয়ে যাচ্ছে সেটা। ওকে, তাহলে বগুড়া হচ্ছে আমাদের উত্তরবঙ্গের প্রবেশদ্বার। ছোট্ট করে লিখে ফেলবে, এটা ছোটো একটা ম্যাপ এঁকে ফেলতে পারলে সবচেয়ে ভালো হয়, অথবা তুমি যদি একটা ম্যাপ নিয়ে বসতে পারো তাহলে ভালো হয়। বাট যদি কোনো রকমভাবে একটা ম্যাপ আঁকা যায় খাতায় নিয়ে বসলে সবচেয়ে ভালো হয় পার্টটা। ওকে, আর আমরা তো অফলাইন ক্লাস আজকে করিয়েছিলাম, তো আমাদের 3টা ম্যাপ দেওয়া ছিল সেটাই। ওকে, একটা ম্যাপ লিখছিলাম না, ওইটাই তোমরা সুন্দর করে লিখতে পারো। ওকে, তাহলে আমরা যদি বলি আমাদের জিয়াউর রহমানের যে বাড়ি, তো সেই বাড়িতে কিন্তু আমাদের হচ্ছে বগুড়ায় ছিল, এটা ইম্পর্ট্যান্ট। তো আমাদের এরপরে সেটা হচ্ছে আমরা নর্মালি জানি কি না যে আমাদের নাটোর যে জেলাটা আছে,
নাটোর জেলা যেখানে যদি তোমরা এঁকে ফেলতে পারো তাহলে এইখানে সবাই জাস্ট সূর্য এঁকে ফেলবো। বাংলাদেশের সবচেয়ে উত্তপ্ত জেলা হচ্ছে নাটোর এবং জায়গাটার নাম হচ্ছে লালপুর। হ্যাঁ, লালপুর হচ্ছে সবচেয়ে উত্তপ্ত স্থান। ওকে, লালপুর। তাহলে বাংলাদেশের সবচেয়ে উত্তপ্ত জেলা কিন্তু নাটোর। বিভাগ যদি বলে তাহলে এটা রাজশাহীর ভিতরে, এবং লালপুর কিন্তু জায়গাটার নাম। ব্যাপারটা মনে রাখতে পারো যে পুর মানে পুড়ে যাওয়া, পুড়ে যাওয়া মানে গরম হওয়া, তার মানে লালপুর হচ্ছে সবচেয়ে উত্তপ্ত। ওকে, আমাদের পরীক্ষায় প্রায় আসে ময়মনসিংহ। ওকে, ময়মনসিংহ তোমরা জানো কিনা নতুন বিভাগ কিন্তু ময়মনসিংহ। ওকে, ময়মনসিংহ হচ্ছে বাংলাদেশের 8ম বিভাগ। ছোট করে লিখে রাখতে পারো, ময়মনসিংহ বাংলাদেশের 8ম বিভাগ। ওকে, ময়মনসিংহটা এখানে অবস্থিত। তো ময়মনসিংহ বিভাগের জেলার সংখ্যা হচ্ছে 4টা। এটা মনে রাখা যেতে পারে এভাবে, সেটা হচ্ছে মজা নিশ। ওকে, আমরা জাস্ট এই নিউমোনিকটা দিয়ে মনে রাখতে পারি। সবগুলো নিউমোনিক আমি একটু পরে তোমাদের এক জায়গায় করে দিচ্ছি। তাহলে মজা নিশ। ওকে, তো ম দিয়ে হচ্ছে ময়মনসিংহ। ওকে, যা দিয়ে হচ্ছে জামালপুর, নি দিয়ে হয় নেত্রকোনা, আর স দিয়ে হয় শেরপুর। তাহলে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর এই 4টা জেলা নিয়ে হচ্ছে ময়মনসিংহ। নতুন বিভাগ কিন্তু ময়মনসিংহ। ওকে, তাহলে বাংলাদেশের 8ম বিভাগ যেটা, সেটা হচ্ছে ময়মনসিংহ, যেটা হচ্ছে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং শেরপুর। এই 4টা জেলা নিয়ে হচ্ছে আমাদের ময়মনসিংহ বিভাগ গঠিত। ওকে, এবং ময়মনসিংহ কিন্তু আমাদের মনে আছে কিনা সেক্টরের 11 নম্বর সেক্টর। ওকে, চলে আসবো যেটা, সেটা হচ্ছে সিলেট। যেখানে সিলেট, ওকে, এই জায়গাটায় আমরা জাস্ট ইমাজিন এইখানে প্রচুর বৃষ্টিপাত হয়। ওকে, তো সবচেয়ে শীতলতম স্থান কিন্তু সিলেট, এবং জায়গাটার নাম হচ্ছে লালাখাল। হ্যাঁ, জায়গাটা হচ্ছে লালা খাল, খয়াকার ল। ওকে, তো সবচেয়ে যদি বলা হয়ে থাকে যে শীতলতম স্থানের নাম হচ্ছে লালাখাল, যেটা সিলেটে অবস্থিত। মৌলভীবাজার, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা বাগান। বাংলাদেশের চায়ের স্বর্গ বলা হয়ে থাকে মৌলভীবাজার জেলাকে, এবং সবচেয়ে বেশি চা বাগান হচ্ছে আমাদের মৌলভীবাজারে। ওকে, তাহলে কি বলছিলাম, একটু আগে বলছিলাম কিন্তু মজা নিস, এটা নতুন বিভাগ ময়মনসিংহ, যেখানে 4টা জেলা, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর। এই 4 জায়গা মিলে হচ্ছে তোমার ময়মনসিংহ, মানে 4টা জেলা মিলে ময়মনসিংহ বিভাগ। ওকে, তো এবার যেটা করবা সেটা হচ্ছে যে আমাদের একটু বললাম যে লালাখাল হচ্ছে সবচেয়ে শীতলতম স্থান, আর লালপুর হচ্ছে সবচেয়ে উত্তপ্ত স্থান। তার মানে নাটোরে লালপুর, আর সিলেটে হচ্ছে লালাখাল। এটা কিন্তু খাল, খয়াকার ল। ওকে, আমাদের মনে আছে কি না, তোমরা পড়ছো হয়তো বা জানো, গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ হয়। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ হয় গাজীপুর জেলায়। ওকে, এগুলোর সবগুলো নোট আমরা গ্রুপে দিয়ে দেওয়া হবে, অথবা তোমরা যদি আপাতত ম্যাপটা এঁকে ফেলতে পারো, জাস্ট অ্যাপ্রক্সিমেট জায়গাটায় লিখে রাখতে পারো যে গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ হয়। ওকে, তো গাজীপুরে বাংলাদেশের প্রথম সশস্ত্র প্রতিরোধ হয়। ওকে, রাইট। তো একটু কমেন্ট করবো, এবং লাস্টে আমাদের কুইজ আছে। কুষ্টিয়া, কুষ্টিয়াকে বলা হয়ে থাকে আমাদের সাংস্কৃতিক রাজধানী। ওকে, কুষ্টিয়া কিন্তু বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। হ্যাঁ, কুষ্টিয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। তবে কুষ্টিয়া থেকে একটা মজার কোয়েশ্চেন আসে যে কুষ্টিয়া কিন্তু খুব ফেমাস একটা জায়গা, এবং কুষ্টিয়াতে যেটা হয় সেটা হচ্ছে, তোমরা জানো মনে হয়, কুষ্টিয়ার 26টা গ্রাম আছে খুব স্পেশাল, এবং সেই 26টা গ্রাম হচ্ছে খুব স্পেশাল ভিলেজ, এবং এটাকে বলা হয় থাকে গোল্ডেন ভিলেজ। ওকে, তো গোল্ডেন ভিলেজ হচ্ছে আমাদের কুষ্টিয়াতে, এবং এটা হচ্ছে 26টা গ্রাম হচ্ছে গাঁজা উৎপাদিত হয় এখানে, গাঁজা চাষের জন্য বিখ্যাত। তো এটাকে কিন্তু গোল্ডেন ভিলেজও বলে। ওকে, তো যদিও কুষ্টিয়া হচ্ছে আমাদের সাংস্কৃতিক রাজধানী। ওকে, তাহলে আমাকে একটু কমেন্টে জানাবে গোল্ডেন ভিলেজ কোথায় অবস্থিত। ওকে, গোল্ডেন ভিলেজ কোথায় অবস্থিত এটা একটু জানাবে প্রত্যেকেই, যে গোল্ডেন ভিলেজ কোথায় অবস্থিত। ওকে, প্রত্যেকেই গোল্ডেন ভিলেজ। হ্যাঁ, প্রথম সশস্ত্র প্রতিরোধ গাজীপুর, ভেরি গুড। অর্পিতা কমেন্ট করছো, নূরজাহান। ওকে, রাইট, মিতু কমেন্ট করছো। ওকে, অঞ্জনা সরকার, তনি রহমান। ওকে, ভেরি গুড। বাকিরা কমেন্ট করতে থাকো, কমেন্টে আমরা শিখে যাই। ওকে, ভেরি গুড, কেয়ার করছো, রাইট। ওকে, তাহলে আমাদের একটু জানাতে হবে যে গোল্ডেন ভিলেজ কোথায় অবস্থিত। গোল্ডেন ভিলেজ কিন্তু কুষ্টিয়া অবস্থিত। ওকে, তো আমরা জানি কি না, সেটা হচ্ছে যশোর হচ্ছে প্রথম শত্রুমুক্ত জেলা। ওকে, যশোর হলো প্রথম শত্রুমুক্ত জেলা। ওকে, কমেন্টে জানাই ফেলো, যশোর হচ্ছে প্রথম শত্রুমুক্ত জেলা। বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা হয় যশোর। ওকে, পরীক্ষায় প্রচুর আসে। তাহলে যশোর হচ্ছে বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা। প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে জানাবে। ওকে, রাইট। আমাদের যদি বলা হয় কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ বাংলাদেশের সবচেয়ে নিচু জেলা। ওকে, বাংলাদেশের সবচেয়ে নিচু জেলা হচ্ছে কিশোরগঞ্জ। ওকে, এটা কিন্তু বিসিএস আসলে আমার নিজের বিসিএসে আসে। কিশোরগঞ্জ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিচু জেলা।
ব্রাহ্মণবাড়িয়া নামটা শুনলে মোটামুটি মনে আসে আমাদের যে মারামারির জন্য বিখ্যাত। তো ব্রাহ্মণবাড়িয়াও কিন্তু বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়াও কিন্তু বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী, বা ব্রাহ্মণবাড়িয়াও কিন্তু বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। ওকে, তো ব্রাহ্মণবাড়িয়াটা ছোট্ট করে লিখে রাখতে পারো যে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। ওকে, ব্রাহ্মণবাড়িয়াও কিন্তু বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। ওকে, তো ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। ওকে, তো আমাদের ঢাকা কিন্তু মাঝখানে, আমরা জানি মনে হয় যে ঢাকা ক্যাপিটাল সিটি এবং ঢাকা কিন্তু একেবারে মাঝে অবস্থিত। ওকে, তো ঢাকা থেকে প্রশ্ন আমাদের কয়েকবার এসছে এবং ঢাকা থেকে প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে ঢাকা পৃথিবীর কত মেগা সিটি। এটা আমাদের ম্যাথ কোশ্চেন। ঢাকা হচ্ছে পৃথিবীর 11তম মেগা সিটি। ওকে, ঢাকা পৃথিবীর 11তম মেগা সিটি। খেয়াল রাখবে, ঢাকা হচ্ছে পৃথিবীর 11তম মেগা সিটি হচ্ছে ঢাকা। ওকে, ঢাকা হচ্ছে পৃথিবীর 11তম মেগা সিটি এবং ঢাকা বিভাগে যদি বলি তো ঢাকা বিভাগের জেলার সংখ্যা হচ্ছে 13টা। ঢাকাতে যদি জেলার সংখ্যা বলি তাহলে ঢাকায় জেলার সংখ্যা হচ্ছে 13টা। ঢাকা কিন্তু পৃথিবীর 11তম মেগা সিটি। ওটা কিন্তু ম্যাথ কোশ্চেন। ঢাকা পৃথিবীর 11তম, এগুলো আবার রিপিট করবো আমি, পরে আবার ম্যাপ আছে সেগুলো আবার রিপিট করতেছি। তোমরা জাস্ট ক্লিয়ারলি জাস্ট একবার দেখে নাও এবং কমেন্ট করতে থাকো। এরপরে হচ্ছে আমরা ঢাকা কিন্তু পৃথিবীর 11তম মেগা সিটি। ঢাকাকে বলা হয়ে থাকে রিকশার শহর। হ্যাঁ, ঢাকা কিন্তু রিকশার শহর। ওকে, এবং ঢাকাকে বলা হয়ে থাকে মসজিদের শহর। ঢাকা হচ্ছে মসজিদের শহর এবং রিকশার শহর। তাহলে ঢাকা নিয়ে 4টা ইনফরমেশন পরীক্ষায় বেশি আসে। একটা হচ্ছে ঢাকা পৃথিবীর কততম মেগা সিটি, ঢাকা বিভাগে জেলার সংখ্যা কতটা। ঢাকা বিভাগে জেলার সংখ্যা হচ্ছে 13টা। সবাই একটু লিখে ফেলো, ঢাকা বিভাগে জেলার সংখ্যা 13টা। ঢাকা হচ্ছে পৃথিবীর 11তম মেগা সিটি। 11তম মেগা সিটি, মেগা সিটি বলতে বোঝায় যেখানে প্রচুর জনসংখ্যা বসবাস করে, সেটাকে মেগা সিটি বলে। ওকে, তাহলে ঢাকা হচ্ছে রিকশার নগরী আর ঢাকা হচ্ছে আমাদের মসজিদের শহর বলা হয় তাকে ঢাকাকে। ওকে, আমরা মাগুরা কোথায় আছে জাস্ট খেয়াল করবো। মাগুরা হচ্ছে বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা। ওকে, বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা হচ্ছে মাগুরা। প্রত্যেকে লিখে ফেলো, প্রথম নিরক্ষরমুক্ত জেলা হচ্ছে মাগুরা। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা হচ্ছে মাগুরা। ওকে, আর যশোর বলছিলাম কিন্তু প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর। ওকে, আমাদের এরপরে প্রায় পরীক্ষাতে আসে হচ্ছে বরিশাল। ওকে, বরিশাল কিন্তু হচ্ছে শস্য ভাণ্ডার বলা হয় এবং বরিশালকে বলা হয় থাকে বাংলার ভেনিস। ওকে, বরিশালে প্রচুর শস্য উৎপাদিত হয় এবং বরিশালকে বলা হয় থাকে বাংলার ভেনিস। ওকে, আমি জাস্ট একটু ভিজুয়ালভাবে দেখে নিই, তারপরে এগুলো সব নোট করে দিচ্ছি। ওকে, তাহলে বরিশাল হচ্ছে আমাদের শস্য ভাণ্ডার, প্রচুর শস্য উৎপাদিত হয় এবং বরিশালকে বলা হয়ে থাকে হচ্ছে আমাদের বাংলার ভেনিস। ওকে, আমাদের খুলনা, যেটা নিয়ে আমাদের গর্বে খুলনা, খুলনা থেকে প্রশ্ন আসে। তো খুলনা হচ্ছে আমাদের যদি বলি, খুলনা ছিল প্রথম মহকুমা এবং খুলনাতে যদি এভাবে বলি বাংলাদেশের কুয়েত বলা হয়। তো বাংলাদেশের কুয়েত সিটি বলা হয়ে থাকে খুলনাকে। ওকে, তাহলে কুয়েত সিটি কাকে বলে? খুলনাকে কিন্তু বাংলাদেশের কুয়েত সিটি বলা হয়ে থাকে। ওকে, সবাই একটু কমেন্টে লিখে ফেলো, লিখতে লিখতে টোটালি মোটামুটি একটা ধারণা চলে আসবে। তাহলে কুয়েত সিটি হচ্ছে খুলনা। ওকে, আমাদের প্রায় হচ্ছে আমরা জানা আছে কিনা যে আমাদের পটুয়াখালীতে কিন্তু কুয়াকাটা অবস্থিত, যেটাকে সাগর কন্যা বলা হয়ে থাকে। তো কুয়াকাটা হচ্ছে পটুয়াখালীতে অবস্থিত, এটাকে সাগর কন্যা বলা হয়ে থাকে, ডটার অফ দ্য সি। এটা আমরা ইন্টারমিডিয়েটে ওই যে কুয়াকাটা প্যাসেজে ছিল, কিন্তু এবারে না, গতবারের প্যাসেজে বইয়ে ছিল আমাদের কোশ্চেনটা, এবং তোমরা হচ্ছে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের ভিতরে পড়েছো হয়তো বা। ওকে, তাহলে পটুয়াখালী হচ্ছে যেখানে হচ্ছে আমাদের কুয়াকাটা অবস্থিত। ওকে, পরীক্ষায় প্রায় আসে হচ্ছে আমাদের চট্টগ্রামের এই পার্টটা। তো চট্টগ্রামের এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট আমরা খেয়াল করবো হচ্ছে চিটাগংয়ের, আমরা জানি মনে হয় যে চিটাগং অনেক ফেমাস। ওকে, চিটাগং কিন্তু প্রচণ্ড পরিমাণে ইম্পর্ট্যান্ট এবং যদি বলা হয় যে বাংলাদেশের প্রবেশদ্বার কিন্তু চট্টগ্রাম, সবাই একটু কমেন্টে লিখে ফেলো, বাংলাদেশের প্রবেশদ্বার হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের প্রবেশদ্বার হচ্ছে চট্টগ্রাম। বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম কিন্তু আমাদের বাণিজ্যিক রাজধানী। ওকে, তাহলে বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম, বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। বড় করে লিখে ফেলো, বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। প্রত্যেকে লিখে ফেলো, বাংলাদেশের প্রবেশদ্বার, বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। ওকে, রাইট, ঠিক আছে। এবং চট্টগ্রামকে কিন্তু বলা হয়ে থাকে 12 আউলিয়ার দেশ। চিটাগংকে বলা হয়ে থাকে 12 আউলিয়ার দেশ। যেন থাকে চিটাগং হচ্ছে 12 আউলিয়ার দেশ। এবং চট্টগ্রাম আমার মনে হয় জানি রিসেন্টলি বলা হয়ে থাকে হেলদি সিটি। ওকে, চিটাগংকে বলা হয়ে থাকে হেলদি সিটি। ওকে, তো হেলদি সিটি হচ্ছে চিটাগং। তাহলে চিটাগং থেকে 4টা ইনফরমেশন পড়লাম, বাণিজ্যিক রাজধানী,
তারপরে হচ্ছে আমাদের 12 আউলিয়ার দেশ, এবং যদি বলা হয়ে থাকে আমাদের বাংলাদেশের প্রবেশদ্বার। ওকে, এবং আমরা জানি মনে হয় যে প্রথম জেলা চট্টগ্রাম। কক্সবাজারকে বলা হয় পর্যটন নগরী। ওকে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষাতে আসে। কক্সবাজার হচ্ছে পর্যটন নগরী, এবং বান্দরবান এখানে হচ্ছে সবচেয়ে কম ঘনত্ব বিশিষ্ট, মানে কম জনগণ বসবাস করে, সবচেয়ে কম বসতিপূর্ণ স্থান হচ্ছে বান্দরবান। এবং আমরা জানি কিনা বাংলাদেশের সবচেয়ে বড় জেলা আয়তনে হচ্ছে রাঙামাটি। বাংলাদেশের সবচেয়ে আয়তনে বড় জেলা হচ্ছে রাঙামাটি। এটা কিন্তু ম্যাথ কোয়েশ্চেন, এবং এটা 18 সালে এবং 21 সালে একই কোয়েশ্চেন আসছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা আয়তনে এবং সবচেয়ে ছোট জেলা কোনটা। তাহলে সবচেয়ে বড় জেলা হচ্ছে আমাদের রাঙামাটি, এবং সবচেয়ে ছোট জেলা কিন্তু নারায়ণগঞ্জ। ওকে, বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কিন্তু নারায়ণগঞ্জ, জানি কিনা? এই যে নারায়ণগঞ্জ, এটা কিন্তু সবচেয়ে ছোট জেলা। ওকে, নারায়ণগঞ্জে কিন্তু বলা হয় প্রাচ্যের ডান্ডি। ওকে, প্রাচ্যের ডান্ডি, এবং নারায়ণগঞ্জ বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা। ওকে, আমাদের মনে আছে কিনা আমরা সিলেট পড়ছিলাম, সিলেটকেও কিন্তু বলা হয় 360 আউলিয়ার দেশ। যেটা সিলেট পড়লা একটু আগে, এটা কিন্তু 360 আউলিয়ার দেশ। 360 আউলিয়ার দেশ প্রায় আসে পরীক্ষাতে, যে 360 আউলিয়ার দেশ বলা হয় কাকে? ওকে, 360 আউলিয়ার দেশ বলা হয় সিলেটকে, এবং 12 আউলিয়ার দেশ বলা হয় থাকে কিন্তু আমাদের চিটাগংকে। ওকে, তাহলে মোটামুটি আমাদের অলমোস্ট মোটামুটি ক্লিয়ার। আমরা এবার যেগুলো আসবো এক্সট্রা ইনফরমেশনগুলোতে, সেটা হচ্ছে যদি আমাদের এবারে আমরা হচ্ছে জাস্ট মোটামুটি ধারণা পেলাম। ওকে, একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বঙ্গোপসাগরের এই পার্টটা থেকে প্রচুর কোশ্চেন আসে। তোমরা জানো কি না যে বঙ্গোপসাগরে একটা খাদ আছে গভীরতম জায়গায়, যেটা বিসিএস কোশ্চেন, কয়েকবার বিসিএসে আসছে এখান থেকে কোশ্চেন। ওকে, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে জাস্ট এটা একটু মুছে ফেলি বোঝার সুবিধার্থে। আমাদের বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল যেটা, সেটা কিন্তু এখানে অবস্থিত। বে অফ বেঙ্গল, তার মানে এখানে হচ্ছে পানি অবস্থিত, এখানে পানি, বে অফ বেঙ্গল। ওকে, এখন বঙ্গোপসাগর থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে সোয়াচ অফ নো গ্রাউন্ড। ওকে, এই কোশ্চেনটা প্রচুর আসছে পরীক্ষাতে, সোয়াচ অফ নো গ্রাউন্ড। তো বঙ্গোপসাগরে একটা গভীরতম খাদ আছে যেটাকে বলা হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড। হ্যাঁ, তো গভীরতম একটা খাদ আছে, যে খাদের নাম হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। ওকে, একটু কমেন্টে জানাবে খাদটার নাম কি, সোয়াচ অফ নো গ্রাউন্ড। কমেন্ট একটু করে ফেলো সবাই। বঙ্গোপসাগরের গভীরতম একটা খাদ আছে, যে খাদের নাম হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। তো সোয়াচ অফ নো গ্রাউন্ড কিন্তু বিসিএস কোশ্চেন, অ্যাডমিশন কোশ্চেন অনেকবার আসছে পরীক্ষাতে। ওকে, রাইট, প্রত্যেকে একটু কমেন্ট জানিয়ে ফেলো সোয়াচ অফ, বাংলা লিখলে ভালো হয়, সোয়াচ অফ নো গ্রাউন্ড। পৃথিবীতে এরকম প্রায় 11টা খাদ বা ক্যানিয়ন আছে। তো তোমরা হয়তো বা শুনছো বারমুডা ট্রায়াঙ্গেলের নাম, অথবা হচ্ছে আমাদের যদি বলা হয়ে থাকে এরকম যে আরও কিছু জায়গা আছে যে তোমরা মারিয়ানা ট্রেঞ্জের নাম শুনছো। তো এইগুলোকে বলা হয় খাদ, ক্যানিয়ন বা খাদ বলা হয়ে থাকে। তো বঙ্গোপসাগরে এমন একটা খাদ, এটা নিয়ে অনেক মিস্ট্রি ছিল, অনেক গভীর জায়গা, এবং এটা হচ্ছে দেখা গেছে একসময় এটা গভীরতা মাপতে শুরু করছিল ব্রিটিশরা। তো এর পরবর্তী সময়তে খুবই গভীর, এবং মোটামুটি এখন অ্যাপ্রক্সিমেটলি ধরা হয়েছে এটা হচ্ছে 14 কিলোমিটার। একটা সময় মাপা যায়নি, এখন কিন্তু এটাকে ধরা হয়েছে, জাস্ট এটা মাপা গেছে, যেটা 14 কিলোমিটার এবং বিশাল গভীরতম একটা খাদ। এটা কিন্তু বিসিএস কোশ্চেন। পৃথিবীতে এরকম প্রায় 11টা ক্যানিয়ন বা খাদ আছে, তার ভিতরে আমাদের বঙ্গোপসাগরে একটা, যেটাকে কিন্তু সোয়াচ অফ নো গ্রাউন্ড বলে। হ্যাঁ, তো সোয়াচ অফ নো গ্রাউন্ড হচ্ছে বঙ্গোপসাগরে একটা খাদের নাম। সবাই সুন্দর করে একটু কমেন্ট করো, সোয়াচ অফ নো গ্রাউন্ড জিনিসটা কি? বঙ্গোপসাগরের এটা একটা খাদের নাম। হ্যাঁ, খাদ মানে গভীরতম জায়গা। ওকে, এটাকে সোয়াচ অফ নো গ্রাউন্ড বলে, এবং এটার গভীরতা কিন্তু 14 কিলোমিটার। আমরা সবাই জানি মনে হয় যে তোমরা দেখছো সাতক্ষীরা জেলা এখানে অবস্থিত। সাতক্ষীরা জেলায় হারিয়াভাঙা নদী ছিল এখানে। তো সেই হারিয়াভাঙা নদীর মোহনায় হচ্ছে আমাদের পূর্বাশা বলে একটা দ্বীপ ছিল এক সময়, যে পূর্বাশা। ওকে, তো সাতক্ষীরা জেলা, এটা সাতক্ষীরা, এখানে নিচে হারিয়াভাঙা নদী, সেখানে একটা দ্বীপ ছিল, যে দ্বীপটার নাম ছিল পূর্বাশা দ্বীপ। ওকে, পূর্বাশা অথবা দক্ষিণ তালপট্টি, পূর্বাশা হবে এটা। তো পূর্বাশা অথবা দক্ষিণ তালপট্টি নামটা হয়তো শুনছি আমরা, যে দক্ষিণ তালপট্টি, পূর্বাশা বা দক্ষিণ তালপট্টি দ্বীপ। ওকে, এটা কিন্তু এইখানে অবস্থিত, সাতক্ষীরা এই হারিয়াভাঙা নদী এখানে, তো সেখানে পূর্বাশা বা দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত। এইটা নিয়ে একটা বিশাল হিস্ট্রি আছে। তো দেখা গেছে ইন্ডিয়া এক সময় এই দ্বীপটাকে দখল করে ফেলেছিল 1971-এর পরবর্তীতে। দ্বীপটা দখল করে ওনারা নাম দেয় হচ্ছে নিউ মুর। তো পূর্বাশা দ্বীপ, পূর্বাশা অথবা দক্ষিণ তালপট্টি, বা হচ্ছে আমাদের এটা আরেকটা নাম পেলাম হচ্ছে নিউ মুর। ওকে, পূর্বাশা, দক্ষিণ তালপট্টি, নিউ মুর। ওকে, একটু কষ্ট করে লিখবা কোন জেলায় অবস্থিত।
পূর্বাশা বা দক্ষিণ তালপট্টি বা নিউমুর এটা কোন জেলায় অবস্থিত? সবাই একটু লিখে ফেলো। পূর্বাশা, দক্ষিণ তালপট্টি বা নিউমুর এটা কোন জেলায় অবস্থিত? প্রত্যেকে লিখে ফেলি। ওকে, পূর্বাশা, দক্ষিণ তালপট্টি অথবা নিউমুর এটা কোন জেলায় অবস্থিত? লিখে ফেলো সবাই। পূর্বাশা, দক্ষিণ তালপট্টি অথবা নিউমুর সাতক্ষীরা জেলা, হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত লিখলেই হবে। তো এইটা নিয়ে যেটা ছিল সেটা হচ্ছে যে ইন্ডিয়া দখল করে ফেলে। তো ইন্ডিয়া দখল করার পরবর্তীতে দেখা যায় যে 2010 সালে এটা পানির নিচে তলিয়ে যায়। তার মানে নিউমুর ইজ নো মোর। গুগল ম্যাপে দেখা গেছে যে পুরো নিউমুর নাই, ভ্যানিশ হয়ে গেছে। তো এটা নিয়ে অনেক কিছু হলো, তারপরেও কিন্তু ভ্যানিশিং আইল্যান্ড হিসেবে ধরা হয়ে থাকে, মানে দ্বীপটা কিন্তু এখন আর নাই। ওকে, তাহলে আমাদের পূর্বাশা নিউমুর ইজ নো মোর, অর্থাৎ এটা কিন্তু ভ্যানিশিং আইল্যান্ড হিসেবে ধরা হয়ে থাকে। ওকে, আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে বঙ্গোপসাগর নিয়ে কোশ্চেন আসে কয়েকটা জায়গা থেকে। যেমন আমরা বঙ্গোপসাগরের মূলত যেটা করব যে ওকে এই পোর্শনটা একটু নিব, জাস্ট এভাবে যদি মনে করি বঙ্গোপসাগর একটা সীমানা আছে, যেটা তোমরা হয়তো কোশ্চেন হিসেবে পড়ছো। তো সীমানাটা এরকম। ওকে, তো বঙ্গোপসাগরের তোমরা হয়তো বা বিশেষ কোশ্চেনে দেখছিলা 3টা পার্ট। ওকে, আমাদের ওকে একটা হচ্ছে 12 নটিক্যাল মাইল, একটা ছিল হচ্ছে 200 নটিক্যাল মাইল, আরেকটা আমরা হচ্ছে জানি মনে হয় 154 নটিক্যাল মাইল। ওকে, এই 3টা জায়গা থেকে কোশ্চেন আসে সাগরের। ওকে, তাহলে একটা হচ্ছে 12 নটিক্যাল মাইল, একটা হচ্ছে 200 নটিক্যাল মাইল, একটা হচ্ছে 154 নটিক্যাল মাইল। ওকে, 12 নটিক্যাল মাইল যেটা, সেটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে আছে পরীক্ষাতে। ওকে, 12 নটিক্যাল মাইল যেটা, সেটা কিন্তু আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা। ওকে, রাজনৈতিক সমুদ্র সীমা। ওকে, রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। 200 নটিক্যাল মাইল যেটা, সেটা হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা। অর্থনৈতিক সমুদ্র সীমা। ওকে, সমুদ্র সীমার এই 2টা কোশ্চেন প্রচুর আছে। সমুদ্র সীমা মাপার এককটা হচ্ছে নটিক্যাল মাইল। হ্যাঁ, নটিক্যাল মাইল, এবং 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1.85 কিলোমিটার। ওকে, এটা তারা গুণ করলে বের হবে, তবে পরীক্ষাতে 12 নটিক্যাল মাইলই আসছে। ওকে, তাহলে রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12, অর্থনৈতিক হচ্ছে 200। ওকে, এটাকে টেরিটোরিয়াল বলা হয়, আর এটাকে বলা হয় থেকে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। ওকে, ইইসি। ওকে, তাহলে 12 নটিক্যাল মাইল হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক হচ্ছে 200। প্রত্যেকে লিখে ফেলি রাজনৈতিক সমুদ্র সীমা কত, অর্থনৈতিক কত। প্রত্যেকে লিখে ফেলো রাজনৈতিক কত, অর্থনৈতিক কত, রাজনৈতিক কত, অর্থনৈতিক কত। প্রত্যেকে লিখে ফেলি। ওকে, ব্যাপারটা একটু যেটা একটু বুঝিয়ে দিই। 12 নটিক্যাল মাইল যেটা, এটা হচ্ছে এই জায়গায় চাইলে একটা দেশ নিজের ক্ষমতা দেখাতে পারে, অর্থাৎ একটা দেশ তার পাওয়ার প্রয়োগ করতে পারে এই 12 নটিক্যাল মাইল এই জায়গাটাতে। আর 200 নটিক্যাল মাইল যেটা, এটা অর্থনৈতিক কাজকর্মের জন্য মূলত, অর্থাৎ এখানে মৎস্য আহরণ থেকে শুরু করে প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে সব কিছু এই অঞ্চলে ভেদে হয়। আর পৃথিবীর যত যুদ্ধ বিগ্রহ হয় সেটা হয় কিন্তু এই 154, মানে এই যে মহিষোপান যেটা এই অঞ্চলটাতে কিন্তু। হ্যাঁ, যত ধরনের যে যুদ্ধ বিগ্রহ এটা হচ্ছে মহিষোপান এই অঞ্চলে হয় মূলত। ওকে, তাহলে 12 নটিক্যাল মাইল যেটা, সেটা কিন্তু রাজনৈতিক সমুদ্র সীমা, এখানে চাইলে একটা দেশ তার নিজের পাওয়ার বা ক্ষমতা খাটাতে পারে। 200 নটিক্যাল মাইল যেটা অর্থনৈতিক সমুদ্র সীমা, অর্থনৈতিক সমুদ্র সীমা মানে ইকোনমিক ব্যাপারটা এখানে, মানে অর্থাৎ মৎস্য আহরণ থেকে শুরু করে বাকি ব্যাপারটা এখানে। আর যেটা হচ্ছে আমরা নর্মালি যেটাকে মহিষপান বললাম, মহিষপান নিয়ে কিন্তু পৃথিবীর যত যুদ্ধ বিগ্রহ হয়, পৃথিবীর যত যুদ্ধ বিগ্রহ সব কিন্তু এই 154 নটিক্যাল মাইল নিয়ে হয় ম্যাক্সিমাম। ওকে, তাহলে 12 নটিক্যাল মাইল হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক হচ্ছে 200 নটিক্যাল মাইল আর 154। ওকে, তাহলে এই পার্টটা মোটামুটি আমাদের ক্লিয়ার। হয়তোবা আমরা এবার যেটা করব সেটা হচ্ছে, আমরা হয়তোবা জানি কি না, তোমরা জানো যে বাংলাদেশ সমুদ্র সীমা কিন্তু জয়লাভ করছে, এবং সেই সমুদ্র সীমা জয়লাভের যে ব্যাপারটা, এটা প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে। বাংলাদেশের সমুদ্র সীমার ক্ষেত্রে এই যে বর্ডারটা, এই বর্ডারটা হচ্ছে মিয়ানমারের সাথে। ওকে, আর এই বর্ডারটা হচ্ছে ইন্ডিয়ার সাথে। ওকে, তো আমরা সমুদ্র জয় করেছি। হয়তোবা কোশ্চেন যারা পড়ছো বা পড়বা তারা দেখবা যে বাংলাদেশ সমুদ্র জয় করেছে, এবং সেটা মিয়ানমার থেকে, এবং সেটা জয় করছি আমরা ইন্ডিয়া থেকে। ওকে, ইন্ডিয়ার সাথে। মিয়ানমার থেকে যে পার্টটা, যে পোর্শনটা আমরা জয়লাভ করেছি সেটা হচ্ছে 2012 সালে, 2012। ইন্ডিয়ার সাথে যেটা, সেটা 2014 সালে, 2014। তাহলে 2012-তে হচ্ছে মিয়ানমারের সাথে, 2014-তে হচ্ছে ইন্ডিয়ার সাথে। এবার পরীক্ষাতে প্রায় আসে বা বিশেষ কোশ্চেন এসছে যে কোন আদালত থেকে এটা। তো আমরা
মিয়ানমারের সাথে যেটা সেটা হচ্ছে ইটলস, মানে ITLOS এই আদালত। আর যেটা ইন্ডিয়ার সাথে সেটা হচ্ছে PCA, পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন। আর ইটলস হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। তো এবার একটু ঘোলাতে পারে। ওকে, এবার যেটা করবো সেটা একটা শর্ট ট্রিক্সে মনে রাখবো, নাহলে মনে থাকবে না কিন্তু। এই ব্যাপারটা একটু ঘোলায়, ইভেন আমার নিজের বিসিএস কোশ্চেনও কিন্তু এটা, আমার নিজের বিসিএস অশ্লীল কোশ্চেনটা। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি বলি যে মিয়ানমার, তোমরা খেয়াল করে দেখো, মিয়ানমারকে যদি ভাঙো তাহলে মিয়ানমারে অক্ষর হয় 5টা, 1 2 3 4 and 5। এবং যদি ইটলসকে ভাঙো 1 2 3 4 and 5, দেখো অ্যালফাবেটে মিল আছে কিন্তু। তাহলে যেটা মিয়ানমার সেটা ইটলস, মানে ITLOS, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, ওই আদালত থেকে 2012 সালে, এবং এটা আগে। ইন্ডিয়া যেটা, ইন্ডিয়ার ক্ষেত্রে আমি সংক্ষেপে লিখেছি, অ্যালফাবেট হচ্ছে 1 2 and 3, এবং আদালত যেটা সেটাও কিন্তু 1 2 and 3। ওকে, তাহলে মোটামুটিভাবে এভাবে মিলিয়ে রাখলে, মিলালে মোটামুটি মিলবে। না হলে তুমি যদি সলিড পড়তে যাও তাহলে একটা ঝামেলাই হবে। ওকে, প্রত্যেকে সমুদ্র আদালতটা লিখে ফেলো সুন্দর করে। তাহলে বাংলাদেশের সাথে আমাদের, মানে ইন্ডিয়ার সাথে এবং মিয়ানমারের সাথে যে জয়লাভ করেছি সেই সমুদ্র সীমা জয়লাভের ব্যাপারটা সুন্দর করে একটু লিখে ফেলো প্রত্যেকেই। ওকে, আদালত দুইটার নাম লিখে ফেলো, সাল লিখে ফেলো। ওকে, আবার বলি, তাহলে আমরা মিয়ানমারের সাথে জয়লাভ করছি হচ্ছে 2012 সালে, এবং মিয়ানমার লিখলে দেখা যায় যে এখানে অক্ষর 5টা, 1 2 3 5 4, এবং ইটলস ITLOS এখানে কিন্তু অক্ষর 5টা, মিলিয়ে মনে রাখা যাবে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট মনে রাখবো এইভাবে, সেটা হচ্ছে 2014 সালে, মানে পরবর্তীতে পরেই, 2 বছর পরেই। এবং ইন্ডিয়াতে অক্ষর 3টা, PCA-তে কিন্তু অক্ষর 3টা, এটা দিয়ে মনে রাখতে পারো জাস্ট সুন্দর করে। ওকে, আশা করি মনে থাকবে। মেবি এটা কিন্তু ঘোলাতে পারে, হ্যাঁ, MCQ-তে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো ঘুলিয়ে ফেলি আমরা খুব বেশি। ওকে, আমাদের এবার যেটা সেটা হচ্ছে যখন আমরা কোশ্চেন সলভ করবো, কোশ্চেন সলভ করার সময় কিছু জিনিস তোমার একটু মাথায় রাখবে। সেটা হচ্ছে যে এখানে এই পার্টে, ওকে, আমি কিছু জিনিস একটু পরে বলতেছি পরবর্তী ম্যাপে, কারণ আমাদের ম্যাপ আছে অনেকগুলো। ওকে, 3-4টা ম্যাপ আছে। ওকে, তাহলে মোটামুটি সমুদ্র সীমা ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এই পার্টটা ক্লিয়ার করছি। আমরা এবার যেটা চলে আসবো সেটা হচ্ছে বাংলাদেশের কোন দিকে কী অবস্থিত। ওকে, এই পার্টটা প্রচুর আসে। ওকে, বাংলাদেশের চারপাশে বাংলাদেশের কোন দিকে কী অবস্থিত, এটা প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে। ওকে, আমরা কিন্তু একটু আগে শিখছিলাম, মনে আছে কি না, এই দিকে হচ্ছে আমাদের নর্থ। ওকে, আমরা কিন্তু এই দিকে হচ্ছে ওয়েস্ট। ওকে, ডান পাশে পড়ছিলাম হচ্ছে ইস্ট। ওকে, আর নিচে পড়ছিলাম হচ্ছে সাউথ। ওকে, যদি আমরা বলি এইভাবে, সেটা হচ্ছে যে, ওকে, আমাদের সাউথ হচ্ছে নিচে। ওকে, তো এবার যেটা করবো সেটা হচ্ছে কি, আমাদের কোন দিকে কি অবস্থিত। ওকে, পরীক্ষাতে কিন্তু কনফিউজিং একটা কোয়েশ্চেন যে কোন দিকে কি অবস্থিত, এই ব্যাপারটা প্রচুর কনফিউজ করে দেয় আমাদের। ওকে, তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, আমাদের চারপাশে কিন্তু মোটামুটিভাবে যদি বলি, মিয়ানমার হচ্ছে এক সাইডে, ওকে, বঙ্গোপসাগর এক সাইডে, আর এই সাইডগুলোতে কিন্তু সব ইন্ডিয়া। ওকে, তো ব্যাপারটা তোমরা এভাবে মনে রাখতে পারো। মনে রাখার কিছু শর্টকাট টেকনিক আছে, যে বাংলাদেশের ওয়েস্ট মানে পশ্চিম। ওকে, ওয়েস্টে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওকে, তাহলে বাংলাদেশের পশ্চিমে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ভারতের পশ্চিমবঙ্গ। ওকে, বাংলাদেশের যদি বলা হয় যে উত্তরে, উত্তরে কিন্তু আসাম এবং মেঘালয়। ওকে, যদিও আসামটা এখানেও এই জায়গাতে অবস্থিত। ওকে, আর এই জায়গাতে হচ্ছে ত্রিপুরা। ওকে, এইখানে হচ্ছে মিজোরাম। ওকে, তাহলে ইন্ডিয়ান যদি বলা হয়, ইন্ডিয়ার হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে এই পাশে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মিলালে হয় হচ্ছে 5টা। ভারতের 5টা রাজ্যের সাথে বাংলাদেশের বর্ডার আছে। ভারতের 5টা রাজ্যের সাথে বাংলাদেশের বর্ডার, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। ওকে, এই ব্যাপারটা খুব শর্টকাটভাবে মনে রাখা যেতে পারে। সেটা হচ্ছে আমরা এইভাবে পড়বো, সেটা হচ্ছে ATM। ওকে, আমরা এভাবে মনে রাখবো অলওয়েজ যে ATM এখন MP। জাস্ট এই নিমনিকে তুমি মনে রাখতে পারবে পুরোটাই, যে ATM এখন MP, তার মানে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, পশ্চিমবঙ্গ। ওকে, জাস্ট প্রত্যেকে কমেন্টে লিখে ফেলো যে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম অ্যান্ড পশ্চিমবঙ্গ, এই 5টা রাজ্য কিন্তু বাংলাদেশের চারপাশে। রাজ্য বলেছে কিন্তু জেলা বলিনি। ওকে, তাহলে ভারতের 5টা রাজ্য যেটার সাথে বাংলাদেশের সীমানা আছে, রাজ্য কিন্তু 5টা। প্রত্যেকে একটু কষ্ট করে লিখে ফেলো যে ATM এখন MP। ওকে, প্রত্যেকে কমেন্টে লেখো ATM এখন MP।
ওকে, প্রত্যেকে কমেন্টে লিখে ফেলো যে এটিএম এখন এমপি। ওকে, সবাই একসাথে লিখে ফেলি এটিএম এখন এমপি। ওকে, এটিএম এখন এমপি, খুব সুন্দর করে লিখে ফেলো এটিএম এখন এমপি। ওকে, তাহলে এ মানে কিন্তু বলছিলাম আসাম, ওকে, টি মানে হচ্ছে ত্রিপুরা, এম মানে হচ্ছে মেঘালয়, আরেকটা এম মানে হচ্ছে মিজোরাম, আর পি মানে হচ্ছে পশ্চিমবঙ্গ। ওকে, ওয়েস্ট বেঙ্গলের রাজধানী হচ্ছে পশ্চিমবঙ্গ। তাই আমরা লিখছি হচ্ছে এটিএম এখন এমপি। প্রত্যেকে লিখে ফেলো এটিএম এখন এমপি। ওকে, তাহলে 5টা রাজ্যের সাথে বর্ডার আছে, এটিএম এখন এমপি। আমরা মিয়ানমারের সাথে যে বর্ডার, জানো কি না, মিয়ানমারের আমাদের নর্মালি যদি বলি, মিয়ানমারের সাথে বর্ডার আছে বাংলাদেশের সাথে এখানে, এবং এটা মিয়ানমারের যে চীন প্রদেশ সেইটার বর্ডার হচ্ছে এখানে। ওকে, আর ওদের রাখাইন যে প্রদেশ, রাখাইন সেটার বর্ডার হচ্ছে এখানে। তার মানে মিয়ানমারের 2টা রাজ্যের সাথে বাংলাদেশের বর্ডার আছে। তাহলে মিয়ানমারের 2টা রাজ্যের সাথে বাংলাদেশের বর্ডার, একটা হচ্ছে চীন প্রদেশ, চয়রসি ন কিন্তু চীন বা শিন, 2 রকমভাবে লিখছে, শিন বা চীন বইতে, এবং রাখাইন বা আরাকান যেটা। তাহলে এই 2টার সাথে মিয়ানমারের 2টা প্রদেশের সাথে বাংলাদেশের বর্ডার আছে, আর ইন্ডিয়া কিন্তু 5টা, ব্যাপারটা যেন না ঘোলায়। তাহলে মিয়ানমারের সাথে বর্ডার হচ্ছে মিয়ানমারের 2টা হচ্ছে প্রদেশ, আর ইন্ডিয়ার সাথে কিন্তু 5টা। ওকে, পরীক্ষাতে প্রায় আসে হচ্ছে যে মিয়ানমারের সাথে যে বর্ডার সেটা বাংলাদেশের কয়টা জেলা জুড়ে। বাংলাদেশের জেলা লিখলে হয়, তখন হচ্ছে আমাদের 3টা জেলা। এটা মনে রাখতে পারো এভাবে, সেটা হচ্ছে বরাক দিয়ে মনে রাখতে পারো, বরাক, ব রয়াকার ক। ওকে, তার মানে বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, এই 3টার সাথে হচ্ছে মিয়ানমারের বর্ডার আছে। বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার মনে রাখবো বরাক দিয়ে। হ্যাঁ, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, এটা মনে রাখবো হচ্ছে বরাক দিয়ে। প্রত্যেকে লিখে ফেলো বান্দরবান, রাঙামাটি এবং কক্সবাজার, বরাক। ওকে, তাহলে মিয়ানমারের 2টা প্রদেশের সাথে বাংলাদেশের বর্ডার, একটা হচ্ছে চীন, একটা হচ্ছে রাখাইন বা শিনও লিখছে কয়েকটা বইতে। ওকে, আর যদি বলা হয় তাকে বাংলাদেশের ওই বরাবর বাংলাদেশের জেলা পড়ছে 3টা, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার। প্রত্যেকে লিখে ফেলো বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার। ওকে, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, প্রত্যেকে লিখে ফেলো বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার। ওকে, এই যে যেটা, এটাও মনে রাখা যেতে পারে, এটা মনে রাখতে পারে এভাবে, চিরা দিয়ে চিরা। ওকে, চি দিয়ে হয় হচ্ছে চীন, রা দিয়ে হয় রাখাইন। তাহলে চি দিয়ে চীন, রা দিয়ে রাখাইন, এটা মনে রাখা যেতে পারে চিরা। চিরা তো আমরা খাই, তো চীন দিয়ে, চি দিয়ে হচ্ছে চীন, রা দিয়ে হচ্ছে রাখাইন। ওকে, তাহলে মোটামুটি আশেপাশের ব্যাপারটা মনে হয় আমরা ক্লিয়ার করলাম যে আশেপাশে কি আছে। ওকে, বরাক, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, প্রত্যেকে লিখে ফেলো বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার। ওকে, চলে আসে এবার যেটা আসবো সেটা হচ্ছে বাংলাদেশের সাথে মারাত্মক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, অ্যাটাচড। তোমরা হয়তো বা শুনছো 7 সিস্টার্সের নাম শুনছো হয়তো বা। ওকে, তো ভারতের কেন্দ্রশাসিত 7টা অঙ্গরাজ্যকে বলা হচ্ছে 7 সিস্টার্স। এটা কিন্তু প্রচুর মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং রিসেন্ট বাংলাদেশের ক্ষেত্রে এইটা খুবই গুরুত্বপূর্ণ, 7 সিস্টার্স। ওকে, 7 সিস্টার্স। ওকে, সবাই একটু লিখে ফেলো ভারতের কেন্দ্রশাসিত 7টা অঙ্গরাজ্যকে বলা হচ্ছে 7 সিস্টার্স। হ্যাঁ, ভারতের কেন্দ্রশাসিত 7টা অঙ্গরাজ্য হচ্ছে 7 সিস্টার্স। তো এই 7 সিস্টার্সের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে, আমরা মনে হয় জানি, দেখো হচ্ছে একটু আমরা দেখলাম ভারতের বাংলাদেশের এইখানে হচ্ছে মেঘালয় অবস্থিত। ওকে, এখানে আসাম অবস্থিত। তো 7টা অঙ্গরাজ্য, এটাকে 7 সিস্টার্স বলে। তো এটা মনে রাখার একটা শর্টকাট বুদ্ধি আছে, কারা কারা। তো এটা মনে রাখবে এভাবে, সেটা হচ্ছে 7 সিস্টার মনে রাখা যাবে খুব সহজে। আমরা জাস্ট এভাবে মনে রাখলে হবে যে আমি অট্টিমেনাম। ওকে, আমি অট্টিমেনাম। ওকে, আমি, তারপর হচ্ছে অত্রি, আমি অত্রি মেনাম। জাস্ট এই নিমোনিকে তুমি মনে রাখতে পারবে 7টা, আমি অত্রি মেনাম। ওকে, প্রত্যেকে লিখে ফেলো আমি অত্রি মেনাম। ভারতের কেন্দ্রশাসিত 7টা অঙ্গরাজ্য বাংলাদেশের মোটামুটি এই সাইডের দিকে, এটাকে কিন্তু 7 সিস্টার্স বলে। জাস্ট একটা ছন্দে মনে রাখতে পারো, সেটা হচ্ছে আমি অত্রি মেনাম। হ্যাঁ, আমি অত্রি মেনাম। ওকে, তো 7 সিস্টার্স ব্যাপারটা হচ্ছে 1972 সালে একজন প্রবীণ সাংবাদিক, 1972-এ একজন প্রবীণ সাংবাদিক হুট করে এই নামটা বলে ফেলেন টকশোতে, দ্য 7 সিস্টার্স। সেখান থেকে নামটা আসছে কিন্তু 7 সিস্টার্স। 1972 একজন প্রবীণ সাংবাদিক হুট করে বলে ফেলেন 7 সিস্টার্স, এবং সেখান থেকে আসে কিন্তু 7 সিস্টার্স। ওকে, তো একটু কষ্ট করে সবাই লিখে ফেলো আমি অচ্চিমেনাম। হ্যাঁ, আমি অচ্চিমেনাম। ওকে, তো আমাদের এখানে
আ দিয়ে হয় হচ্ছে আসাম, মি দিয়ে মিজোরাম, অ দিয়ে অরুণাচল, ত্রি দিয়ে ত্রিপুরা, মে দিয়ে মেঘালয়, না দিয়ে নাগাল্যান্ড এবং আরেকটা ম দিয়ে মণিপুর। ওকে, তাহলে জাস্ট একবার লিখে ফেলো, তারপরে আমরা হচ্ছে ট্রিক্সটা পড়ে ফেলি। তাহলে কোনটা কি? তাহলে আসাম, মিজোরাম, অরুণাচল, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর। ওকে, একটু কষ্ট করে স্ক্রিনশট রাখতে পারো পুরো ছবিটার, কারণ এটা খুব কালারফুলভাবে আছে। তাহলে আসাম, মিজোরাম, অরুণাচল, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর। কষ্ট করে একটু কমেন্টে জানিয়ে ফেলো সেভেন সিস্টার্স সাতটা কী কী। তাহলে আসাম, মিজোরাম, অরুণাচল, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, এই সাতটা হচ্ছে সেভেন সিস্টার্স। প্রত্যেকে লিখে ফেলো কমেন্টে, দেখি কমেন্ট সেকশন করে ফেলি। ওকে, মারিয়া লিখছো, জাকিয়া সুলতানা, ওকে, সরস্বতী লিখছো মানে প্রাপ্তি লিখছো। ওকে, বাকিরা প্রত্যেকেই কমেন্টে জানাও সেভেন সিস্টার্সগুলো কী কী। ওকে, আমরা কিন্তু পড়ছি একটু আগে আসাম, মিজোরাম, অরুণাচল, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড এবং মণিপুর। ওকে, ভেরি গুড, প্রত্যেকে লিখতে থাকো। বৃষ্টি লিখছো। ওকে ওকে, বাকিরাও কমেন্ট করতে থাকো আর একটু নোট করে ফেলবা অথবা স্ক্রিনশট রাখবে এটার। যদি আমরা গ্রুপে হচ্ছে শীটটা দিয়ে দিব, কিন্তু তারপরও তুমি এখন ইনস্ট্যান্ট করলে সবচেয়ে বেশি ভালো হয়। ওকে, অর্পিতা লিখছো, ভেরি গুড। স্নেহা লিখছো, ওকে ভেরি গুড। বৃষ্টি লিখছো, রাইট। তাসিন লিখছো। ওকে, বাকিটা একটু কমেন্ট করে ফেলো প্রত্যেকেই, আমি কমেন্টগুলো একটু করে ফেলি। ওকে, মিতু লিখছো, ওকে ভেরি গুড। আমি অচ্চিমে নাম, রাইট। ওকে, বাকিরাও কমেন্ট সেকশন একটু লিখে ফেলো প্রত্যেকে, এভরিওয়ান। ওকে, স্নেহা লিখছো আবার, ওকে মিতু লিখছো, ওকে ভেরি গুড। প্রত্যেকে একটু কমেন্ট লিখে ফেলো আমি অত্রিমে নাম। হ্যাঁ, ওকে রাইট, আমি অত্রিমে নাম, আমি অত্রি মেরাম। ওকে, আমাদের এই ফাঁকে একটা ছোট্ট ব্যাপার জেনে নিই, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের 30টা জেলার বর্ডার আছে। ওকে, এবং মিয়ানমারের সাথে বর্ডার আছে 3টা জেলার। মিয়ানমারের সাথে হচ্ছে 3টা, এখন যোগ করলে হওয়ার কথা ছিল 33, কিন্তু হবে কিন্তু 32। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে বর্ডার হচ্ছে 30টা, মিয়ানমারের সাথে 3টা, যোগ করলে হবে 33, কিন্তু হবে হচ্ছে 32, কারণ রাঙামাটি হচ্ছে কমন। ওকে, আমরা একটু জাস্ট জেনে রাখবো, সেটা হচ্ছে রাঙামাটি যে জেলাটা সেটা হচ্ছে কমন। মানে একটু আগে তোমরা দেখছিলা রাঙামাটি কমন কেন, রাঙামাটির সাথে মিজোরামের বর্ডার আছে এবং চীনের বর্ডার আছে, এই জন্য। তাহলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বর্ডার আছে 30টা, মিয়ানমারের সাথে 3টা, যোগ করলে হওয়ার কথা ছিল 33, কিন্তু হবে কিন্তু 32, কারণ একটা কমন, এবং যেটা কমন সেটা কিন্তু রাঙামাটি। কোশ্চেনটা কিন্তু প্রচুর আসে। ওকে, তাহলে ইন্ডিয়ার সাথে বর্ডার হচ্ছে বাংলাদেশের 30টা জেলার, মিয়ানমার সাথে হচ্ছে 3টা, যোগ করলে হবে 33, কিন্তু হবে না 33, হবে 32। রাঙামাটি কিন্তু কমন। ওকে, ব্যাপারটা যেন মনে থাকে, রাঙামাটি কিন্তু কমন। প্রত্যেকে একটু লিখে ফেলো কয়টার সাথে কয়টা, যোগ বিয়োগ একটু করে ফেলো প্রত্যেকেই। ওকে, আমরা সবাই একটু কষ্ট করে। ওকে, আবার আরেকটা কোশ্চেন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বর্ডার হচ্ছে 4156, 4156, মিয়ানমারের সাথে হচ্ছে 271। ওকে, 271 সংখ্যাটা একটু লিখে রাখতে পারো। ইন্ডিয়ার সাথে 4156 কিলোমিটার বর্ডার, এবং মিয়ানমারের সাথে হচ্ছে 271 কিলোমিটার। ওকে, বর্ডার। ওকে, এটাও পরীক্ষায় আছে। জাস্ট ইন্ডিয়ার সাথে 4156, মিয়ানমারের সাথে হচ্ছে 271। হ্যাঁ, সংখ্যাটা একটু লিখে রাখবো। যে কোনো মানে আমাদের সব সংখ্যাই বর্ডার না মেডিকেলে, মেইনলি যেগুলো লেখাচ্ছে জাস্ট এইগুলোই মনে রাখবো, এর বাইরে কিচ্ছু মনে রাখা লাগবে না। ওকে, তাহলে একবার বলি যে আমরা পড়ছিলাম সেভেন সিস্টার, যেটা মনে রাখবো যে আমি অত্রিমে নাম দিয়ে। ওকে, তাহলে আসাম, মিজোরাম, অরুণাচল, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, এই 7টা। তবে একটা ব্যাপার তোমরা একটু আগে দেখেছো কিনা, ছবিতে দেখতেছিলাম, যারা প্রথম থেকে ছিলা তারা হয়তো বা দেখছো, সেটা হচ্ছে যে 3টার সাথে কিন্তু বর্ডার নেই। হ্যাঁ, 3টার সাথে কিন্তু আমাদের বর্ডার নেই। যেমন আমাদের বর্ডার নেই কিন্তু অরুণাচলের সাথে কিন্তু বর্ডার নেই বাংলাদেশের। ওকে, বর্ডার নেই কিন্তু হচ্ছে আমাদের মণিপুরের সাথে এবং নাগাল্যান্ড, এই 3টার সাথে কিন্তু বর্ডার নেই। তাহলে সেভেন সিস্টার্স ভুক্ত যারা, সেভেন সিস্টার্স ভুক্ত 4টার সাথে কিন্তু বর্ডার আছে, বাকি 3টার সাথে কিন্তু বাংলাদেশের কোনো বর্ডার নেই। এই কোশ্চেনটাও পরীক্ষায় প্রচুর আসে। 4টার সাথে হচ্ছে বর্ডার আছে, আমাদের বর্ডার নাই কিন্তু 3টার। ওকে, ব্যাপারটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, 4টার সাথে বর্ডার আছে এবং বর্ডার কিন্তু নাই হচ্ছে 3টার। ব্যাপারটা একটু সুন্দর করে লিখে রাখবো। ওকে, তাহলে সেভেন সিস্টার্স ভুক্ত 4টা সাথে বর্ডার আছে, বাকি 3টার সাথে কিন্তু বাংলাদেশের বর্ডার নেই। কোনটা নাই আমরা নিশ্চিতভাবে
দেখলাম সেটা হচ্ছে নাই হচ্ছে অরুণাচলের সাথে, নাই হচ্ছে কার সাথে, নাই হচ্ছে নাগাল্যান্ড এবং মণিপুরের সাথে বর্ডার নাই। ওকে, তাহলে সেভেন সিস্টার্স ব্যাপারটা মোটামুটি আমাদের ক্লিয়ার। ওকে, তো আমরা মোটামুটি শিখে ফেললাম। আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে যে আমরা যে জেনারেল নলেজের এই পার্টে হচ্ছে আমরা ট্রিক্সগুলো শিখে ফেলবো একবারেই। প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে রাখবে, তবে তোমরা এই নোটটা হচ্ছে নিজের হাতে যদি লিখে গ্রুপে দাও তাহলে তোমাদের জন্য গিফট আছে। যার লেখা সুন্দর হবে তার জন্য গিফট আছে। ওকে, যার লেখা গিফট হবে। ইয়েস, আমরা হচ্ছে অনাম লিখছিলাম ক্লাসে। ওকে, তো আমরা এই পার্টে শিখবো হচ্ছে সমস্ত টেকনিক। এত সময় যা শিখলা সেগুলো আমি এক জায়গায় করে দিচ্ছি। ওকে, আসো আমরা এক জায়গায় করে ফেলি কোশ্চেনগুলো। আমরা একটা ব্যাপার একটু খুব মনোযোগ দিয়ে শিখবো, সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। তো বাংলাদেশ স্বাধীন হয় কিন্তু 1971। তো স্বাধীনতার সময়, মোটামুটি স্বাধীনতা পরবর্তী সময় যদি বলি, বাংলাদেশের মোট বিভাগ হচ্ছে 4টা। স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশের বিভাগ ছিল হচ্ছে মোট 4টা। কয়টা? সবাই একটু কমেন্টে জানিয়ে ফেলো। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের বিভাগ, টোটাল বিভাগ, মোট বিভাগ কিন্তু 4টা ছিল। ওকে, প্রত্যেকে কমেন্টে লিখে ফেলো। স্বাধীনতা পরবর্তী সময় মুক্তিযুদ্ধ চলাকালীন বা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিভাগ ছিল হচ্ছে 4টা। কয়টা? 4টা। ওকে, সুন্দর করে লিখে ফেলো। স্বাধীনতার পরবর্তী সময় হচ্ছে বাংলাদেশের মোট বিভাগ ছিল কয়টা? 4টা। ওকে, প্রত্যেকে লিখে ফেলো যে কয়টা বিভাগ ছিল? 4টা। ওইটা মনে রাখার টেকনিক হচ্ছে খুচরা টাকা। হ্যাঁ, খুচরা টাকা। আমরা যদি এই নিমোনিকটা মনে রাখি তাহলে তোমার মনে থাকবে হচ্ছে কয়টা বিভাগ ছিল। সবাই একটু সুন্দর করে লিখে ফেলো খুচরা টাকা। ওকে, খুচরা টাকা। টাকা কি? টাকা হচ্ছে খুচরা। প্রত্যেকে লিখে ফেলো। স্বাধীনতার পরে আমাদের বিভাগ ছিল কয়টা? 4টা ছিল। মনে রাখবো কেমনে? মনে রাখবো হচ্ছে খুচরা টাকা দিয়ে। জাস্ট আমরা যে টাকার যে খুচরা করি সেইটা দিয়ে মনে রাখবো হচ্ছে কয়টা বিভাগ ছিল। ওকে, তো সবাই একটু লিখে ফেলি খুচরা টাকা। হ্যাঁ, প্রত্যেকেই জাস্ট লিখে ফেলো খুচরা টাকা। খুচরা টাকা প্রত্যেকে, এভরিওয়ান। 4টা ছিল এবং প্রত্যেকে, আমি কিন্তু কমেন্টগুলো দেখতেছি। হ্যাঁ, মোটামুটি তোমাদের কমেন্টগুলো সবগুলো দেখতেছি, কে কমেন্ট করতেছো। ওকে, ভেরি গুড। 4টা ছিল। তাহলে মনে রাখবে কেমনে? মনে রাখবে হচ্ছে খুচরা টাকা, এই নিমোনিকটা দিয়ে। এটা যদি মনে রাখো তাহলে তোমার একবারে মনে থাকবে। ওকে, আসো দেখে ফেলি খুচরা টাকা আসলে জিনিসটা কি। আমাদের এই মানে হচ্ছে খুলনা। ওকে, খুলনা কিন্তু বিভাগ ছিল। ওকে, মানে হলো চট্টগ্রাম, খুলনা চট্টগ্রাম। ওকে, মানে হলো রাজশাহী, মানে রাজশাহী, মানে রাজশাহী। আর টাকা সবচেয়ে বেশি কোথায়? ঢাকায়। তাহলে ঢাকা। তাহলে টাকা আমরা জাস্ট ঢাকা, ঢাকায় হলো সবচেয়ে টাকা বেশি, তাই হচ্ছে ঢাকা। তাহলে খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা। খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা। মনে রাখবে কেমনে? খুচরা টাকা দিয়ে। এই বিভাগ ছিল 4টা, মনে রাখবো খুচরা টাকা, খুলনা, চট্টগ্রাম। ওকে, প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলবা। ইয়েস, ভেরি গুড। তাহলে খুলনা, চট্টগ্রাম, রাজশাহী অ্যান্ড ঢাকা। তাহলে কয়টা জেলা ছিল? বিভাগ ছিল 4টা, এটা বিভাগ। তো স্বাধীনতাকালীন বা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিভাগ কিন্তু ছিল 4টা। প্রত্যেকে লিখে রাখো 4টা ছিল বিভাগ। ওকে, ভেরি গুড। প্রত্যেকে কমেন্ট একবার করে ফেলো খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা। খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা। কি বলছি? খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা। সুন্দর করে লিখে ফেলো খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা। ওকে, আমাদের পড়া ক্লাসে রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ, শিওর। এই নিমোনিকগুলোই তোমরা তোমাদের বইয়ে অথবা তোমাদের হচ্ছে মেইনলি বই তোমরা হচ্ছে জাস্ট স্টিকি নোট ইউজ করে পাশে লিখে রাখবে, কারণ এটা জোভার্স অথবা মেডিজিকে অথবা তুমি MP3 বলো, এগুলো এই নিমোনিকগুলো লেখা নেই। ও একটা ব্যাপার একটু বলে রাখি, এই নিমোনিকগুলো কিন্তু আমার নিজের আবিষ্কার। হ্যাঁ, এটা আসলে মূলত সম্পূর্ণ আমার নিজেরই আবিষ্কার। অধিকাংশ নিমোনিকগুলো, মানে 99% আমার নিজেরই আবিষ্কার। জাস্ট একটু কষ্ট করে লিখে রাখো, তাহলে আশা করি তোমাদের হচ্ছে ইফেক্টিভভাবে তোমার মনে থাকবে। চলে আসবো পরেরটা, সেটা হচ্ছে আমরা রাজশাহী বিভাগের যে জেলা ছিল 4টা। ওকে, রাজশাহী বিভাগের জেলা হচ্ছে 4টা এবং আমরা জানি মনে হয় রাজশাহী বিভাগ বাংলাদেশের 8ম বিভাগ এবং নতুন বিভাগ কিন্তু হচ্ছে রাজশাহী। তো রাজশাহী বিভাগের জেলা হচ্ছে 4টা। তো রাজশাহী বিভাগের 4টা জেলাকে তুমি মনে রাখতে পারো খুব সহজেই, সেটা হচ্ছে ওকে জাস্ট আমরা মজা নিস। ওকে, জাস্ট এখানে মনে রাখতে পারো মজা নিস। আমরা কিন্তু প্রায় বলি যে মজা নিচ্ছিস, ফ্রেন্ডকে কিন্তু প্রায় বলে থাকি যে ভাই তুই মজা নিচ্ছিস আমার কাছে। তো জাস্ট মনে রাখবে ময়মনসিংহ বিভাগের জেলা। ময়মনসিংহ কিন্তু নতুন বিভাগ, প্রচণ্ড ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, তো আমরা মনে রাখবো কি দিয়ে? মজা নিস। সুন্দর করে লিখে ফেলো মজা নিস।
ওকে, বা মজা নিস, বা ফ্রেন্ডকে আমরা কিন্তু প্রায় বলি যে তুই মজা নিচ্ছিস কেন, তো সেটা হচ্ছে মজা নিস। ওকে, তাহলে আমাদের ময়মনসিংহ বিভাগ, যেটা ময়মনসিংহ বিভাগের হচ্ছে জেলা 4টা, মজা নিস দিয়ে মনে রাখতে পারি। এখানে ম মানে হচ্ছে ময়মনসিংহ, ম মানে হচ্ছে ময়মনসিংহ। এখানে যা মানে হচ্ছে জামালপুর। ওকে, জামালপুর, ময়মনসিংহ জামালপুর। ওকে, নে মানে হচ্ছে নেত্রকোনা, নে মানে কিন্তু নেত্রকোনা, নে মানে নেত্রকোনা। ওকে, আর স হচ্ছে শেরপুর, শরীয়তপুর না কিন্তু শেরপুর। ওকে, তাহলে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর, ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর, প্রত্যেকে লিখে ফেলো। ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর, ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর, প্রত্যেকে এভরিওয়ান। ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর। মনে রাখবো কেমনে? মজা নিস, মজা নিস দিয়ে মনে রাখতে পারো। ওকে, সুন্দর করে লিখে ফেলো, মজা নিস। ওকে, তাহলে ময়মনসিংহ, ওকে সুন্দর করে লিখে ফেলো, ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর, ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর, প্রত্যেক এভরিওয়ান। ওকে, ভেরি গুড। আমি কমেন্ট পড়ে ফেলি, দেখি কার কী অবস্থা। ওকে, প্রাপ্তি লিখছো, ফাইজা মৌলি লিখছো, ভেরি গুড। ওকে, বুসরা লিখছো, মিতু লিখছো, অঞ্জনা সরকার, বাকিরা লিখে ফেলো, প্রত্যেকে এভরিওয়ান, প্রত্যেকে। ওকে, নাদিয়া লিখছো, ভেরি গুড। স্নেহা লিখছো, ওকে ভেরি গুড, প্রত্যেকে লিখে ফেলো। ওকে, সাফা লিখছো, ইয়েস। বাকিরা প্রত্যেকেই লিখে ফেলো দ্রুত, কমেন্টে দেখবে একবারে মনে হয়ে গেছে, মনে থাকবে। আমরা এই নোটটা তুমি গ্রুপে শেয়ার করলেই তোমার জন্য গিফট আছে, এবং যার ভালো হবে এরকম জাস্ট আমরা গিফট দেওয়া হবে। ওকে, পার্বত্য চট্টগ্রামে হচ্ছে আমাদের জেলা হচ্ছে 3টা, পার্বত্য চট্টগ্রামের জেলা হচ্ছে 3টা। ওকে, পার্বত্য চট্টগ্রামের জেলা 3টা। ওকে, আমাদের পার্বত্য চট্টগ্রামের জেলা হচ্ছে 3টা। মনে রাখবো হচ্ছে খাবার, আমরা তো খাবার খাই, খাবার দিয়ে মনে রাখতে পারো। পার্বত্য চট্টগ্রামের জেলা হচ্ছে 3টা, পার্বত্য চট্টগ্রামের জেলা হচ্ছে 3টা। মনে রাখবে কেমনে? খাবার দিয়ে। খা দিয়ে হয় খাগড়াছড়ি, খা দিয়ে খাগড়াছড়ি, খা দিয়ে খাগড়াছড়ি, বা দিয়ে বান্দরবান, বা দিয়ে বান্দরবান, র দিয়ে রাঙামাটি। ওকে, তাহলে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টা? 3টা, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি। আমরা একটু কিন্তু ছবিতে দেখছি, আমি আবার লাস্টে রিপিট করবো। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, খাবার। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, প্রত্যেকে। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, খাবার। খাবার দিয়ে মনে রাখতে পারো 3টা, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি। ফ্রেন্ডে একটু মেনশন দিও প্লিজ, কারণ ব্যাপারটা হচ্ছে জিকে নিজে পড়ে নেওয়াটা খুব টাফ, এটা পড়িয়ে দিলে খুব দ্রুত ইজিলি মনে থাকে। এবং বিশ্বাস করো, আজকের যে টপিকটা পড়াচ্ছি এখান থেকে শিওর, কমপ্লিটলি শিওর 1 মার্ক হুবহু আসবে। ওকে, 100% শিওর। তাহলে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, প্রত্যেকে লিখে ফেলো খাবার। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টা? 3টা। ওকে, কমেন্টগুলোতে দেখে ফেলি। ওকে, প্রাপ্তি কমেন্ট করছো, বুসরা করছো, অর্পিতা করছো, ভেরি গুড। ফাইজা মৌলি করছো, ওকে। মুনতাসির করেছো, ওকে। মিতু করছো, ভেরি গুড। প্রত্যেকে করতে থাকো। খাবার মানে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, প্রত্যেকে এভরিওয়ান। এগুলো জবাইয়ের জিকে বা MP3 অথবা তুমি তোর মেডি জিকে বইয়ের পাশে স্টিকি নোটে লিখে ফেলবা, এগুলো আমার নিজেরই আবিষ্কার কিন্তু, হ্যাঁ। ওকে, তাহলে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি। ওকে, চলে আসবো পরেরটায়, সেটা হচ্ছে বাংলাদেশ রাজধানী হয় হচ্ছে, মানে বাংলাদেশের রাজধানী যে ঢাকা, তো বাংলাদেশের রাজধানী ঢাকা কিন্তু 5 বার, হ্যাঁ। তো বাংলাদেশের যে রাজধানী সেটা ঢাকা হয় 5 বার। ওকে, সালটা হচ্ছে 1610 সালে, 1660 সালে, 1905 সালে, 47, 1971। দেখো, এইভাবে পড়লে কিন্তু মনে থাকবে না। ওকে, তো একটা কনফিউজিং কোয়েশ্চেনকে তুমি জাস্ট নিউমনিকে খুব সহজে দ্রুত মনে রাখতে পারবে, এটার জন্য আমরা ট্রিক্স করে ফেলবো এখনই। যদি তুমি এমনি পারো জিকে, তোমার টাইম লাগবে। অ্যাডমিশন সময়টায় ট্রিকি স্টাইলে দ্রুত পড়লে মানে দ্রুত রেসপন্স করা যায় এবং তুমি আনসার করতে পারবা খুব দ্রুত। যদি তোমার ব্রেন অনেক ভালো হয়, ওকে, আমার কোনো কমপ্লেন নাই। 1660, 1610, তারপরে 60, 1905, 1947, 1971, মানে ঢাকা যে রাজধানী 5 বার। কিন্তু এইটাকে খুব সহজে ট্রিকি স্টাইলে এইভাবে পড়া যায়। ওকে, এইটাকে পড়া যায় এমনি। ওকে, এটা পড়ার সিস্টেমটা হচ্ছে জাস্ট এটা একটা মোবাইল নাম্বার বানিয়ে ফেলো। তো এটাকে একটা মোবাইল নাম্বার বানিয়ে ফেলি। আমি হচ্ছে 016, যেহেতু 1600 তো তাই 6 লিখছি। 0161060054771 কমপ্লিট। জাস্ট কোডটা মনে রাখবে, 01610 মানে 1600, 1616।
10 মানে 1610, 1660, বাকি তিনটা হচ্ছে 1900, বাকি যে তিনটা এই তিনটা হচ্ছে 1900, এটা একটু মনে রাখলে হবে। তবে সিরিয়ালি মোবাইল নাম্বার আমাদের মনে থাকে, তাহলে 0161060054771। ওকে, তাহলে কি মনে রাখবো? 0161060054771। জাস্ট মোবাইল নাম্বার বানিয়ে ফেলো, দেখবা মনে থাকবে। ওকে, এমনি পড়লে সবচেয়ে ভালো মনে থাকে। ওকে, ভেরি গুড। প্রত্যেকে কোড লিখে ফেলো, 0161060054771, মানে 1610, 1660, ওকে, 1905, ওকে, 1905, 1947, 1971। ওকে, তাহলে 1610, 1660 এইটাকে জাস্ট মোবাইল নাম্বার হিসেবে বানিয়েছি। তাহলে 1610, 1660, 1905, 1947, 1971। এটা কিন্তু আমার নিজের আবিষ্কার। এখানে যেগুলো নিউমোনিক দেখতেছো সবগুলো আমার নিজের একেবারে। ওই যে পার্টিসিপল যেটা আমি শিখিয়েছিলাম ইজ বা ফর দিয়ে, ওটাও কিন্তু আমার নিজের ইনোভেটিভ আবিষ্কার। আমি ওইটাই একবার অনলাইনে পড়েছিলাম, দেখলাম এরপরে দেখি যে সবাই ওটা পড়াচ্ছে। এগুলো কিন্তু একেবারে সম্পূর্ণ আমার নিজের আবিষ্কার। জাস্ট এভাবে পড়লে খুব দ্রুত জিকে মনে থাকে এবং তুমি খুব সহজে এটা আনসার করে আসতে পারবে এবং এমসিকিউ দেখার সাথে সাথে তুমি আনসার করে আসতে পারবে। ওকে, তাহলে জাস্ট ট্রিক্সটা হচ্ছে 0161060054771। ওকে, 01610600547 এবং 71, তার মানে 1610 সালে, 1660 সালে সিরিয়ালে কিন্তু আছে। ওকে, তারপরে যে 1905 সালে, 1947 সালে এবং 1971 সালে। ওকে, প্রত্যেকে মোবাইল নাম্বারটা লিখে ফেলো, প্রত্যেকে, এভরিওয়ান, প্রত্যেকে। ওকে, এসান লিখছো, মিতু লিখছো, ভেরি গুড। ওকে, বসু লিখছো, ভেরি গুড। রাকেশ লিখছো, ওকে, নাদিয়া লিখছো, ভেরি গুড। সুমাইয়া লিখছো, প্রাপ্তি লিখছো, ভেরি গুড। ওকে, এক্সেলেন্ট। বাকিরা সবাই প্রত্যেকে এভরিওয়ান প্রত্যেকে কমেন্ট করে ফেলো, একেবারে ক্লাসে পড়া মুখস্থ হয়ে যাবে শিওর। এবং এগুলো স্টিকি নোটে, ওকে, স্নেহা লিখছো, স্টিকি নোটে অবশ্যই এটা তুমি হচ্ছে তোমার বইয়ের পাশে লাগিয়ে ফেলবা বা শীতের পাশে। ওকে, জাস্ট ফুললি সুন্দর করে প্রত্যেকে। ওকে, জাকিয়া সুলতানা লিখে ফেলেছো, ভেরি গুড। মারিয়া লিখে ফেলেছো, ওকে, ভেরি গুড, এক্সেলেন্ট। রাইট, প্রত্যেকে লিখে ফেলি। ওকে, তাহলে 0161060054771। ওকে, মোবাইল নাম্বার মনে থাকবে শিওর। ওকে, এক্সেলেন্ট, ভেরি গুড। আসো, বরিশাল। ওকে, আমাদের বরিশাল নিয়ে প্রচুর কোয়েশ্চেন আসে। বরিশাল কিন্তু জনপদ ছিল, আমরা জানি, মনে হয় বরিশাল ছিল চন্দ্রদ্বীপের ভিতরে। জনপদ পার্টটাও আমরা পড়াবো ইনশাআল্লাহ, শিওর, বাংলাদেশ পরিচিতি। তো বরিশাল কিন্তু প্রায় অনেকেরই কনফিউজিং একটা কোয়েশ্চেন। বরিশাল নিয়ে প্রচুর কোয়েশ্চেন আসে। বরিশালের নাম ছিল হচ্ছে চারটা। ওকে, বরিশাল কিন্তু প্রাচীন চন্দ্রদ্বীপ জনপদের ভিতরে ছিল। হ্যাঁ, বরিশাল ছিল চন্দ্রদ্বীপ জনপদ। ওকে, এটা প্রচুর আসে। বরিশাল ছিল চন্দ্রদ্বীপ জনপদ। এখন বরিশালের নাম ছিল হচ্ছে তোমার চারটা। ওকে, জাস্ট মনে রাখবে চবাই দিয়ে, চবাই। ওকে, বরিশালের নাম ছিল হচ্ছে চারটা, চবাই। ওকে, আমাদের চ দিয়ে হয় হচ্ছে চন্দ্রদ্বীপ, চ দিয়ে চন্দ্রদ্বীপ, এই নামটা প্রচলিত সবচেয়ে বেশি। চন্দ্রদ্বীপ কিন্তু জনপদ ছিল। বা দিয়ে হয় হচ্ছে বাকলা, বা দিয়ে বাকলা এবং বাখরগঞ্জ, বাকলা, বাখরগঞ্জ। হ্যাঁ, বাকলা এবং বাখরগঞ্জ। আর ই দিয়ে হয় ইসমাইলপুর। ওকে, ইসমাইলপুর, ই দিয়ে ইসমাইলপুর। ওকে, তাহলে বরিশালের নাম কয়টা? বরিশালের নাম হচ্ছে চারটা, চন্দ্রদ্বীপ, বাকলা, বাখরগঞ্জ। ওকে, বাখরগঞ্জ এবং ইসমাইলপুর। তাহলে চবাই দিয়ে মনে রাখতে পারো, চন্দ্রদ্বীপ, বাকলা, বাখরগঞ্জ, ইসমাইলপুর। ও, ইসমাইলপুরটা মনে রাখতে পারো আমাদের ইসমাইল ভাইয়াকে দিয়ে। ভাইয়া প্রচণ্ড স্ট্রিক্ট একজন মানুষ। ওকে, তাহলে ইসমাইল ভাইয়াকে দিয়ে মনে রাখতে পারো ইসমাইলপুর, বাখরগঞ্জ, বাকলা, চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ তো মনে আছে। তাহলে বরিশালের নাম ছিল চারটা, মানে বরিশালের প্রাচীন নাম চারটা। চন্দ্রদ্বীপ, এটা তো জনপদ, আমরা মনে হয় জানি। বাকলা, বাখরগঞ্জ, ইসমাইলপুর, মানে সবগুলো বইতে আবার চারটা নাই। MP3 এবং মেডিজিকে মিলালে চারটা হয় মূলত। কোনো বইতে হচ্ছে তিনটা দেওয়া, কোনো বইতে হচ্ছে চারটা দেওয়া আছে। ওকে, তাহলে চবাই দিয়ে মনে রাখতে পারি বরিশালের নামগুলো, চন্দ্রদ্বীপ, বাকলা, বাখরগঞ্জ, ইসমাইলপুর। চন্দ্রদ্বীপ, বাকলা, বাখরগঞ্জ, ইসমাইলপুর, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো, শিওরলি মনে থাকবে, শিওর। ওকে, রাইট, GM ইসমাইলপুর। ওকে, স্নেহা লিখছো, ভেরি গুড। ওকে, ভাইয়া প্রচন্ড স্ট্রিক্ট একজন মানুষ। রাইট, তাহলে চন্দ্রদ্বীপ, বাকলা, বাখরগঞ্জ অ্যান্ড ইসমাইলপুর। তাহলে বরিশালের নাম কয়টা? বরিশালের নাম হচ্ছে চারটা। আসো, মিয়ানমারের সাথে আমাদের হচ্ছে বর্ডার হচ্ছে বা সীমান্ত হচ্ছে কয়টা? তিনটা জেলার। ওকে, এটা মনে রাখতে পারো বকর দিয়ে। হ্যাঁ, ব দিয়ে হয় বান্দরবান, ক দিয়ে হয় কক্সবাজার, র দিয়ে হয় রাঙামাটি। বকর। ওকে, মনে করো বকর তোমার একজন ফ্রেন্ড, বকরকে দিয়ে মনে রাখো। বান্দরবান,
কক্সবাজার রাঙামাটি, বান্দরবান কক্সবাজার রাঙামাটি। ওকে, বান্দরবান কক্সবাজার রাঙামাটি, প্রত্যেকে এভরিওয়ান, বান্দরবান কক্সবাজার রাঙামাটি। ওকে, তাহলে মিয়ানমারের সাথে যে সীমান্ত ছিল কয়টা? 3টা। ঠিক করছি, মিয়ানমারের সাথে সীমান্ত হচ্ছে কয়টা? 3টা জেলার সাথে। বাংলাদেশের 3 জেলার সাথে মিয়ানমারের সীমান্ত। কয় জেলা? 3 জেলা। ওকে, তাহলে মিয়ানমারের সাথে সীমান্ত হচ্ছে বাংলাদেশের 3 জেলার, এবং মিয়ানমারের হচ্ছে 2টা প্রদেশ। মনে আছে কিনা বলছিলাম একটু আগে যে মিয়ানমারের চীন প্রদেশের সাথে বা শিন প্রদেশের সাথে আর রাখাইনের সাথে। ওকে, রাখাইন। ওকে, ব্যাপারটা যেন না গুলিয়ে ফেলো আবার। তাহলে চীন রাখাইন হচ্ছে ওদের প্রদেশ, এই 2টার সাথে বর্ডার আছে। আর ওইখানে বাংলাদেশের 3টা জেলা পড়ে, একটা হচ্ছে বান্দরবান কক্সবাজার রাঙামাটি। ওকে, বান্দরবান কক্সবাজার রাঙামাটি, ব্যাপারটা যেন ঘুলিয়ে না যায়, সুন্দর করে লিখে ফেলো। ওকে, তাহলে 3 জেলা, বকর দিয়ে মনে রাখতে পারো, বান্দরবান কক্সবাজার রাঙামাটি, বান্দরবান কক্সবাজার রাঙামাটি। ওকে, তাহলে মিয়ানমারের সাথে বর্ডার হচ্ছে বাংলাদেশের 3 জেলার, বকর দিয়ে মনে রাখবো বান্দরবান রাঙামাটি কক্সবাজার বা কক্সবাজার রাঙামাটি। আর বলছিলাম একটু আগে যে ওদের শিন বা চীন প্রদেশের সাথে বাংলাদেশের বর্ডার আছে, আর আছে হচ্ছে ওদের রাখাইন বা আরাকান যেটা, ওকে, ওইটার সাথে বর্ডার আছে বাংলাদেশের। ওকে, তাহলে বান্দরবান কক্সবাজার রাঙামাটি, তাতে হয় হচ্ছে আমাদের 3টা জেলা। ওকে, রাইট, প্রত্যেকে জাস্ট একটু নোট করে ফেলো, স্ক্রিনশট রাখবা। ওকে, আমাদের মৃত্যু কমেন্ট করছে হচ্ছে অঞ্জনা সরকার এবং শারমিন কমেন্ট করে ফেলছো, খাদিজাতুন নাদিয়া করছো, সাফা করেছো, উজ্জ্বল করছো, বাকিরাও কমেন্ট করে ফেলো দ্রুত, প্রত্যেকেই, এভরিওয়ান, অর্পিতা, বাকিরাও কমেন্ট করে ফেলো। ওকে, প্রাপ্তি কমেন্ট করছো, ভেরি গুড। ওকে, রাইট, এভরিওয়ান, প্রত্যেকে কমেন্ট করে ফেলো, বুসরা কমেন্ট করছো। ওকে, তো ব্যাপারটা হচ্ছে ক্লিয়ারলি আমরা চলে আসবো এবার। এটা হচ্ছে আমরা যে একটু আগে বলছিলাম যে ভারতের পশ্চিমবঙ্গ, তো ভারতের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের 9টা জেলার তোমার বর্ডার আছে। ওকে, ভারতের যে পশ্চিমবঙ্গ, ওদের 9টা জেলার সাথে বাংলাদেশের বর্ডার। আমরা ছবিতে যে দেখেছিলাম যে যদি ম্যাপিং করি, ম্যাপের ক্ষেত্রে আমরা যে বলেছিলাম যে যদি মনে করো যে বাংলাদেশের ম্যাপ যেটা ছিল ওখানে যদি এভাবে বলি, ওকে, তো এই যে আমাদের যে বরাবর, ওকে, তো ম্যাপিংয়ের ক্ষেত্রে এই যে পার্টটা ছিল, এই পার্ট থেকে এই পর্যন্ত হয় হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের জেলা হয় 9টা জেলার সাথে বাংলাদেশের বর্ডার আছে। তো এখন এইটা মনে রাখার একটা শর্টকাট বুদ্ধি আছে। বুদ্ধিটা হচ্ছে তুমি এভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে দর্জি নদীর জলের কচু দিয়ে মুর্শিদার 24 মালা গাথে। জাস্ট একটা নিমনিকে তোমার সব মনে থাকবে যে দর্জি নদীর জলের কচু দিয়ে মুর্শিদার 24 মালা গাথে। প্রত্যেকে লিখে ফেলো, একবারে মনে থাকবে শিওর, 2বার পড়া লাগবে না, অফলাইনে পড়েছিলাম আজকে। দর্জি নদীর জলের কচু দিয়ে মুর্শিদার 24 মালা বানায় বা গাথে। দর্জি নদীর জলের কচু দিয়ে মুর্শিদার, ওকে, জাস্ট নিমনিকটা এভাবে, দর্জি নদীর জলের কচু দিয়ে মুর্শিদার 24 মালা গাথে বা বানায়, যেটাই ভালো লাগে। তাহলে দর্জি নদীর জলের কচু দিয়ে মুর্শিদার 24 মালা গাথে। জাস্ট একটা নিমনিক তোমার হচ্ছে টোটাল ওয়েস্ট বেঙ্গলের সাথে যে বর্ডার পুরোটাই হয়ে যাবে। দর্জি নদীর জলের কচু দিয়ে মুর্শিদার 24 মালা গাথে। ওকে, লিখে ফেলো, টাইপিং স্টাইলেও দেখা যাবে, তোমার টাইপিং স্পিডও বেড়ে যাবে প্রত্যেকেই। ওকে, বাংলা ইংলিশেও লিখতে ফেলতে পারো, দর্জি নদীর জলের কচু দিয়ে মুর্শিদার 24 মালা গাথে বা বানায়। ওকে, তাহলে দর্জি নদীর জলের কচু দিয়ে মুর্শিদার 24 মালা গাথে বা বানায়, যেটাই পড়ো। ওকে, এখানে দর্জি মানে হচ্ছে দার্জিলিং, দর্জি মানে দার্জিলিং, দর্জি মানে দার্জিলিং, নদী মানে নদিয়া, নদী মানে নদিয়া, জল মানে জলপাইগুড়ি, জল মানে জলপাইগুড়ি, কচু মানে কোচবিহার, দিয়া মানে হচ্ছে দিনাজপুর, তবে উত্তর এবং পশ্চিম দিনাজপুর, মুর্শি মানে মুর্শিদাবাদ, 24 মানে উত্তর 24 পরগনা, মালা মানে হচ্ছে মালদহ। ওকে, তাহলে প্রত্যেকে জাস্ট একবার নিমনিকটা লিখে ফেলো, ক্লিয়ারলি মুখস্থ হয়ে যাবে শিওর। ওকে, তাহলে দর্জি মানে দার্জিলিং, হ্যাঁ, নদী মানে নদিয়া, দার্জিলিং নদিয়া, জল মানে জলপাইগুড়ি, কচু মানে কোচবিহার, দিয়া মানে হচ্ছে দিনাজপুর, তবে সেটা উত্তর এবং পশ্চিম দিনাজপুর, মুর্শি মানে মুর্শিদাবাদ, 24 হচ্ছে উত্তর 24 পরগনা, আর মালা মানে হচ্ছে মালদহ। ওকে, তাহলে প্রত্যেকেই কমেন্টে লিখে ফেলো, ইয়েস, পিয়াসও লিখে ফেলো, বাকিরা লিখে ফেলো, প্রত্যেকে এভরিওয়ান। ওকে, দার্জিলিং নদিয়া, জলপাইগুড়ি কোচবিহার, উত্তর পশ্চিম দিনাজপুর মুর্শিদাবাদ, এবং যদি উত্তর 24 পরগনা এবং মালদাহ। ওকে, তাহলে দর্জি মানে দার্জিলিং, নদী মানে নদিয়া, জল মানে জলপাইগুড়ি, কচু মানে কোচবিহার, দিয়া মানে হচ্ছে উত্তর এবং পশ্চিম দিনাজপুর, মুর্শি মানে মুর্শিদাবাদ, 24 মানে হচ্ছে উত্তর 24 পরগনা, এবং মালা মানে হচ্ছে মালদাহ।
ওকে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের সাথে আমরা কিন্তু একটু পড়েছিলাম, মনে আছে কিনা, ভারতের ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ, সেটা রাজধানী কিন্তু কলকাতা। তো পশ্চিমবঙ্গের সাথে আমাদের 9টা জেলার বর্ডার, সবচেয়ে বেশি আসে এই কোশ্চেনটা কোনটার সাথে আছে অপশনে দিয়ে দেয়, তখন তো তোমার সবগুলো জানা লাগবে। তাহলে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পশ্চিমবঙ্গ, তার সাথে 9টা জেলার বর্ডার, মানে ওদের 9টার। তাহলে দার্জিলিং, নদিয়া, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর এবং পশ্চিম দিনাজপুর, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং মালদাহ এখানের সাথে বর্ডার আছে আমাদের। ওকে, প্রত্যেকে লিখে ফেলো, ইয়েস, বাকিরাও লিখতে থাকো। কমেন্ট সেকশন দেখে ফেলি। ওকে, সরস্বতী মানে হচ্ছে প্রাপ্তি লিখছো, স্নেহা লিখছো, অঞ্জনা সরকার। ওকে, বাকিরাও কমেন্ট করে ফেলো প্রত্যেকে। নাদিয়া লিখছো, ওকে, ভেরি গুড ভেরি গুড, প্রত্যেকে লিখতে থাকো, এক্সেলেন্ট। ওকে, আমরা চলে আসবো বাংলাদেশে কোন পাঁচে ভারতের কি। এটা কিন্তু প্রচুর ঘোলায়, প্রচন্ড পরিমাণে ঘোলানো কোশ্চেন, কনফিউজিং কোশ্চেন। বাংলাদেশের উত্তরে, পূর্বে, পশ্চিমে, দক্ষিণে। ওকে, মনে রাখবা কি করে কোনটা কি অবস্থিত। ওকে, এটা মনে রাখারও জাস্ট শর্টকাট টেকনিক আছে, এবং এটা নিমোনিকে মনে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। বাংলাদেশের উত্তরে, ওকে, আমরা কিন্তু একটু আগে দিক শিখছিলাম, মনে আছে কি না, আমরা উত্তর দিক হচ্ছে নর্থ, ওকে, পূর্ব হচ্ছে ইস্ট, ওকে, পশ্চিম হচ্ছে ওয়েস্ট, দক্ষিণ হচ্ছে সাউথ। ওকে, তাহলে নর্থে কি বাংলাদেশের, ভারতের। ওকে, আমাদের ইস্টে কি, ওয়েস্টে কি, অ্যান্ড সাউথে কি। ওকে, প্রচুর এই কোশ্চেনগুলো কনফিউজিং করে ফেলে, তো এটা তোমরা নিমোনিকে পড়লে সবচেয়ে বেশি ভালো হয়। মনে রাখবে যে পশ্চিমের আকাশে মেঘ। ওকে, তার মানে ভারতের পশ্চিমবঙ্গ, ওকে, আমাদের আসাম এবং মেঘালয়, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। ওকে, তাহলে পশ্চিমের আকাশে মেঘ, পশ্চিমের আকাশে মেঘ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। ওকে, এটা কি, এই ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের যে ম্যাপ আঁকছিলাম একটু আগে, বা ম্যাপিং করে পড়ছিলাম, সেটার কোন দিকে কি অবস্থিত। এটা ছিল নর্থ, এটা ছিল সাউথ, ডান পাশে ছিল ইস্ট, বাম পাশে ছিল ওয়েস্ট। এখন কোন দিকে কোনটা সেটা তো যদি বলি, উত্তরে যেটা পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, আমরা ছবিতে দেখছিলাম কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। ওকে, পূর্বে মনে রাখবে যে মিজো, মিয়া, ত্রিপুরা আসছে, মিজো, মিয়া, ত্রিপুরা আসছে, তার মানে মিজোরাম রাজ্য, ওকে, মিয়ানমার এখানে অবস্থিত, এবং ত্রিপুরা এবং আসাম। ওকে, তাহলে মিজো, ওকে, মিজো, মিয়া, ত্রিপুরা আসছে, এটা দিয়ে মনে রাখতে পারো। পূর্বে কি কি, পশ্চিমে তো ভারতের পশ্চিমবঙ্গ ছিল, মনে আছে কি না, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পশ্চিমবঙ্গ, এটা পশ্চিম দিকে অবস্থিত, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। ওকে, আর দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর আর মিয়ানমার, মনে রাখবে বঙ্গ, মিয়া দিয়ে। ওকে, তাহলে ফার্স্ট ওয়ান, প্রথম কমেন্ট করে ফেলো যে পশ্চিমের আকাশে মেঘ, সবাই একসাথে, পশ্চিমের আকাশে মেঘ। ইয়েস, রাইট, পশ্চিমের আকাশে মেঘ, এভরিওয়ান। ওকে, তারপরে হচ্ছে মিজো, মিয়া, ত্রিপুরা আসছে। হ্যাঁ, মিজো, মিয়া, ত্রিপুরা আসছে, প্রত্যেকে মিজো, মিয়া, ত্রিপুরা আসছে। আর পশ্চিমে তো পশ্চিমবঙ্গ, আর দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর, মিয়ানমার, আমরা দেখছিলাম নিচের দিকে বঙ্গোপসাগর এবং মিয়ানমার অবস্থিত। ওকে, তাহলে পশ্চিমের আকাশে মেঘ, মিজো, মিয়া, ত্রিপুরা আসছে, এবং পশ্চিমবঙ্গ আর হচ্ছে ওদিকে বঙ্গ, মিয়া দিয়ে মনে রাখতে পারো প্রত্যেকেই। ওকে, কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো। ওকে, তাহলে পশ্চিমের আকাশে মেঘ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। ওকে, মিজো, মিয়া, ত্রিপুরা আসছে, তার মানে মিজোরাম, মিয়ানমার, ত্রিপুরা এবং আসাম। ওকে, ভারতের পশ্চিমবঙ্গ পশ্চিম দিকে অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলটা এইদিকে অবস্থিত, আর সাউথে যদি নিচে বলি তাহলে বঙ্গোপসাগর এবং মিয়ানমার, বঙ্গোপসাগর, মিয়ানমার এইদিকে অবস্থিত। ওকে, রাইট, ভেরি গুড, প্রত্যেকে লিখে ফেলো। আমাদের আজকের নোটটা খুব সুন্দর করে লিখতে পারলেই তুমি গিফট পাচ্ছ শিওর, স্ক্রিনশট রেখে দিও। ওকে, সীমান্তবর্তী স্থান। ওকে, এইটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোথায় কি অবস্থিত, প্রচুর কিন্তু এই কোয়েশ্চেনটা আসে, কনফিউজিং কোয়েশ্চেন। ওকে, প্রচণ্ড কনফিউজিং কোয়েশ্চেন। তো এটা আমার নিজের নিমোনিক দিয়ে পড়লে বেশি ভালো হয়, যদিও বইপত্রে বা আমরা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির নিমোনিক দিয়ে পড়ি, কিন্তু এই জায়গায় সবচেয়ে বেশি ভালো হয় হচ্ছে যে আমার নিমোনিকটা পড়লে। যেমন উত্তর আমরা কিন্তু শিখছিলাম নর্থ, ওকে, দক্ষিণ সাউথ, পূর্ব ইস্ট, পশ্চিম হচ্ছে ওয়েস্ট। আমরা কিন্তু দিক শিখছিলাম ফার্স্টে, একেবারে প্রথমেই শিখছিলাম দিক, আমরা একবার সলিড পড়ে যাই, তারপর আমরা নিমোনিক দিয়ে পড়ি। ওকে, তাহলে যদি বলা হয়ে থাকে আমাদের সর্ব উত্তরে জেলা হচ্ছে পঞ্চগড়, আমরা কিন্তু দেখছিলাম ম্যাপের উপরে। দক্ষিণেটা ছিল একেবারে নিচে, সেটা কক্সবাজার।
পূর্বে ছিল বান্দরবান এবং পশ্চিমে ছিল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। প্রায় এই 4টা কোশ্চেন পরীক্ষাতে আসে আমাদের, হিউজ পরিমাণে এই প্রশ্ন 4টা কিন্তু আসে। ওকে, তোমাদের গিফট দিব হচ্ছে, অবশ্যই ভালো কোনো গিফট দিব শিওর। ওকে, তাহলে ফার্স্ট ওয়ান, প্রথমটা ছিল হচ্ছে উত্তরে জেলা আমরা জানি পঞ্চগড়, দক্ষিণ এটা কক্সবাজার, পূর্বেরটা বান্দরবান, আর হচ্ছে আমাদের পশ্চিমেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। উপজেলাগুলো আসে, উত্তরেরটা হচ্ছে তেঁতুলিয়া, টেকনাফ, থানচি, শিবগঞ্জ, স্থানটা হচ্ছে বাংলাবান্ধা, জায়গিরজোত, সেন্ট মার্টিন, আখাইনটং, মনাকষা। ওকে, এইভাবে পড়লে দেখা যাবে কি একটু ঝামেলা হতে পারে। তোমরা একটা কাজ করলে সবচেয়ে বেশি ভালো হয় এটা ট্রিক্স দিয়ে পড়লে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ট্রিক্স, এটা দিয়ে পড়লে খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে, রেসপন্ড করবে ব্রেন খুব দ্রুত। জাস্ট এটাকে যদি ট্রিকি স্টাইলে পড়ে ফেলো তাহলে তোমার মনে থাকবে, না হলে ওইভাবে বইয়ে, ওকে বইয়ে আসলে মূলত ওইভাবে লেখা আছে, বাট আমরা যেটা করব সেটা হচ্ছে, না গিফট দিব শিওর, 100% শিওর। ওকে, দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে উত্তরটা মনে রাখবে যে 5টা তেঁতুল বান্ধা যায়। ওকে, 5টা তেঁতুল বান্ধা যায়, 5টা তেঁতুল বান্ধা যায়। ওকে, এখানে যদি আমরা বলি প দিয়ে হয় পঞ্চগড়, ওকে, তে দিয়ে হয় তেঁতুলিয়া, বা দিয়ে হয় বাংলাবান্ধা, আর যা দিয়ে হয় জায়গিরজোত। পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলাবান্ধা, জায়গিরজোত। পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলাবান্ধা, জায়গিরজোত। ওকে, এবার সর্বদক্ষিণে যেটা মনে রাখবে কক্সবাজারের টাকা ছেঁড়া, কক্সবাজারের টাকা ছেঁড়া। ওকে, তার মানে কক্সবাজার, টেকনাফ, ছেড়াদ্বীপ, কক্সবাজার, টেকনাফ, ছেড়াদ্বীপ। পূর্বটা হচ্ছে বান্দর থানায় আসছে। ওকে, বান্দর থানায় আসছে, বান্দর থানায় আসছে মানে বান্দরবান, থানচি, আখাইনটং। ওকে, বা দিয়ে হয় বান্দরবান, থা দিয়ে হয় থানচি, আ দিয়ে হয় আখাইনটং। ওকে, আর পশ্চিম হচ্ছে মনে রাখবে যে চাপা শিবের মনে, চাপা শিবের মনে, চাপা শিবের মনে মানে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, মনাকষা। চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, মনাকষা। কমেন্ট করতে থাকা ধুমায় 5টা তেঁতুল বান্ধা যায়, প্রত্যেকে 5টা তেঁতুল বান্ধা যায়। প্রথমেই যে 5টা তেঁতুল, ওকে আজকে তো লিখছিলাম ওই যে পতে যা লিখছিলাম, তাই না? ওকে, ক্লাসে লিখছিলাম কিন্তু ওইটা মনে হয় আরও বেশি সহজ, রাইট? তবে এটা একটু লিখে রাখো, দেখা গেলো ওইটা কনফিউজিং হলে এটা লিখে দিতে পারো। আমরা কিন্তু অফলাইন ক্লাসে আরেকটা নিমনি পড়েছিলাম এটাতে। ওকে, ওইটা ছিল আরও সহজ, তবে এটাও মোটামুটি একেবারে কঠিন না। তাহলে 5টা তেঁতুল বান্ধা যায় মানে পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলাবান্ধা, জায়গিরজোত। ওকে, কক্সবাজারের টাকা ছেঁড়া মানে কক্সবাজার, টেকনাফ, ছেড়াদ্বীপ। ওকে, আমাদের কিন্তু গতবারই কিন্তু আসছিল কিন্তু আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া কোশ্চেনটা। ওকে, আমাদের হচ্ছে বান্দর থানায় আসছে, তার মানে বান্দরবান, থানচি, আখাইনটং। আর হচ্ছে চাপা শিবের মনে মানে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, মনাকষা। ওকে, চলে আসো সুন্দরবন। প্রচুর আমরা কনফিউজিং একটা কোয়েশ্চেন এটা। সুন্দরবন কিন্তু আমরা জানি মনে হয় যে 5টা জেলা জুড়ে বিস্তৃত, সুন্দরবন কিন্তু 5 জেলা নিয়ে। ওকে, এটা মনে রাখি আমি এভাবে যে সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। সুন্দরবন 5 জেলা, মনে রাখবে সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু, সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। ওকে, সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। ওকে, সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। ওকে, তো এটা এভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে এখানে বা মানে হচ্ছে বাগেরহাট, বা মানে বাগেরহাট, বা মানে বাগেরহাট, বা মানে বাগেরহাট, সা মানে সাতক্ষীরা, সা মানে সাতক্ষীরা, খু মানে খুলনা, ব মানে বরগুনা, পটু মানে পটুয়াখালী। তার মানে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী। তাহলে এই 5 জেলা নিয়ে সুন্দরবন। আমরা জানি কিনা সুন্দরবনে বাংলাদেশ পার্টে পড়েছে হচ্ছে 6,517 বর্গ কিলোমিটার। 10,000 বর্গ কিলোমিটারের ভিতরে বাংলাদেশ পার্টে পড়েছে হচ্ছে 6,017, বাকিটা পড়ছে কিন্তু ইন্ডিয়ায়। তার মানে 66% বাংলাদেশে। মানে সুন্দরবনের 66% কিন্তু বাংলাদেশে, 34% হচ্ছে ইন্ডিয়াতে। বাংলাদেশ করে লিখলাম, 66% হচ্ছে বাংলাদেশে, 34% মানে 10,000 বর্গ কিলোমিটার ভিতরে 6,517 যেটা পড়ছে আমাদের বাংলাদেশ পার্টে। ওকে, তাহলে সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু, লিখে ফেলো সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু, সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। প্রত্যেকে এভরিওয়ান, সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু, প্রত্যেকে লিখে ফেলো সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। এভরিওয়ান, প্রত্যেকে সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। ওকে, আমরা একটু আগে শিখছিলাম, এটা মুখে বলে শিখে ফেলছি, যে ভারতের সীমান্তবর্তী 5টা রাজ্য, যেটা পড়ছিলাম একটু আগে, যে এটিএম এখন এমপি।
ওকে, এটিএম এখন এমপি। ওকে, এটিএম এখন এমপি, আমরা এটা একটাকে পড়ে ফেলছি যে এটিএম এখন এমপি। এদের রাজধানীগুলো আমরা চাইলে একবার দেখে ফেলতে পারি, রাজধানীগুলো আছে পরীক্ষাতে। যে ভারতের 5টা রাজ্যের সাথে বাংলাদেশের যে বর্ডার, সেটা মনে রাখবো হচ্ছে এটিএম এখন এমপি, এই নিমোনিক দিয়ে, যে এটিএম এখন এমপি, এটা দিয়ে মনে রাখতে পারো পুরোটা, যে এটিএম এখন এমপি। ওকে, তো এ দিয়ে বলছিলাম আসাম, টি দিয়ে ত্রিপুরা, এম দিয়ে মিজোরাম, তারপর একটা এম দিয়ে মেঘালয়, আর পি দিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। ওকে, তাহলে 5টা, যে 5টা হচ্ছে আমাদের আসাম অথবা ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ। এদের রাজধানীগুলোতে পরীক্ষায় আসে। আসামের রাজধানী হচ্ছে দিসপুর, ত্রিপুরারটা হচ্ছে আগরতলা, তোমরা ওই যে আগরতলা ষড়যন্ত্র মামলা শুনছো। মিজোরামেরটা হচ্ছে আইজল, মেঘালয়েরটা হচ্ছে শিলং, এবং ওয়েস্ট বেঙ্গল তো কলকাতা। ওকে, কলকাতা কিন্তু একসময় ক্যালকুত্তা লিখত ওরা, ক্যালকুত্তা। ওকে, ক্যালকুত্তা লিখতো, কিন্তু এখন কলকাতা নামটা। ওকে, তাহলে কলকাতা এখন কিন্তু কে দিয়ে লেখে, ক্যালকুত্তা ছিল না। যাই হোক, তাহলে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, এই 5টার সাথে কিন্তু বর্ডার। আসামের রাজধানী কিন্তু দিসপুর, ত্রিপুরা হচ্ছে আমাদের আগরতলা, আগরতলা ষড়যন্ত্র মামলার কথা শুনছি আমরা, মিজোরাম হচ্ছে আইজল, মেঘালয় হচ্ছে শিলং, আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পশ্চিমবঙ্গ, যেটা কলকাতা। ওকে, আমরা একটু আগে পড়ে ফেলেছি যে রাজনৈতিক সমুদ্রসীমা, অর্থনৈতিক সমুদ্রসীমা। রাজনৈতিক সমুদ্রসীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল, এবং অর্থনৈতিক সমুদ্রসীমা ছিল হচ্ছে 200 নটিক্যাল মাইল। ওকে, তাহলে 12, 200, একসময় খেয়াল করতে লিখতো। ওকে, আমাদের 12, 200, এটা আমরা ছবি এঁকে বুঝছি সুন্দরভাবে। সীমান্তবর্তী জেলাগুলো প্রায় আছে পরীক্ষায়। ওকে, হিউজ পরিমাণে কোশ্চেন আসে। বাংলাদেশের সাথে সীমান্ত আছে 2 দেশের। ওকে, তো কয় দেশের? 2 দেশের। ভারতের সাথে আছে, মিয়ানমারের সাথে আছে। ওকে, ভারত, মিয়ানমার। তাহলে বাংলাদেশের সাথে সীমান্ত আছে হচ্ছে ভারতের এবং মিয়ানমারের। মোট সীমান্তবর্তী জেলা কিন্তু 32। হ্যাঁ, মোট সীমান্তবর্তী মানে মিয়ানমার আর বাংলাদেশ মিলে, 2টা মিলে কিন্তু, মানে মিয়ানমার আর ইন্ডিয়া মিলে, যদি মিয়ানমার এবং ইন্ডিয়া বলি, এই 2টা মিলে হয় কিন্তু 32। কিন্তু ভারতের সঙ্গে কিন্তু আমাদের 30টা, মনে আছে কিনা? আমরা এটা তো একটু গায়ে পড়ছি ভালো করে, যে যোগ করলে হয় কিন্তু সেটা 32, কারণ রাঙামাটি কমন, এটা আমরা ছবিতেই পড়ছি। ওকে, আমরা ছিটমহল পড়ছিলাম, মনে আছে কিনা? ছিটমহল। ওকে, ছিটমহল জাস্ট এইটুকু বললেই হবে। তো ছিটমহলের ক্ষেত্রে সবসময় মনে রাখবে সেটা হচ্ছে যে আমরা যে অমীমাংসিত যে জমিগুলো ছিল, অর্থাৎ ব্যাপারটা এমন যে বাংলাদেশের কিছু জমি ছিল হচ্ছে ভারতের ভিতরে, এবং ভারতের কিছু জমি ছিল বাংলাদেশের ভিতরে। এই অমীমাংসিত জমিগুলোকে বলা হতো ছিটমহল। তো ভারতের যদি বলা হয়ে থাকে ইন্ডিয়ার ছিটমহল বাংলাদেশের ভিতরে ছিল 4 জায়গায়। সেইটা মনে রাখার টেকনিকটা হচ্ছে কুলাপনি। ওকে, কুলাপনি, মানে কু দিয়ে হচ্ছে কুড়িগ্রাম, লা দিয়ে লালমনিরহাট, প দিয়ে হয় পঞ্চগড়, নীলফামারী দিয়ে হয়, নি দিয়ে হয় নীলফামারী। তাহলে ইন্ডিয়ার যে 111টা ছিটমহল বাংলাদেশের ভিতরে, এইটা হচ্ছে এই 4টা জায়গায়: কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী। কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী। সবাই লিখে ফেলো কুলাপনি। কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, প্রত্যেকে এভরিওয়ান কুলাপনি। কুলাপনি দিয়ে মনে রাখবে শিওর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী। কুড়িগ্রামে হচ্ছে 12টা ছিটমহল অবস্থিত, লালমনিরহাটে 59টা, পঞ্চগড়ে 36টা, এবং নীলফামারীতে হচ্ছে 4টা ছিটমহল। কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় এবং নীলফামারী, এই 4 জায়গায়। ওকে, তাহলে এই 4 জায়গায় ছিটমহলগুলো। ওকে, আর যদি বলা হয়ে থাকে বাংলাদেশের ছিটমহল কোথায়, বাংলাদেশের ছিটমহল হচ্ছে ইন্ডিয়াতে 51টা। কয়টা? 51টা। কমেন্ট একটু করে ফেলো। বাংলাদেশের হচ্ছে 51টা। এটাও মনে রাখতে পারো টেকনিকে, সেটা হচ্ছে, আমি মনে রাখি এভাবে, সেটা হচ্ছে জকুচ। জ দিয়ে হয় হচ্ছে জলপাইগুড়ি। ওকে, জলপাইগুড়ি। ওকে, আর কুচ দিয়ে মনে রাখতে পারো কুচবিহার। ওকে, জলপাইগুড়ি, কুচবিহার। ওকে, কুচ দিয়ে মনে রাখতে পারো কুচবিহার। ওকে, জলপাইগুড়ি এবং কুচবিহার। ওকে, তো এটা আমি মনে রাখি এভাবে, সেটা হচ্ছে জকুচ, জকুচ। ওকে, জলপাইগুড়িতে হচ্ছে 4টা ছিটমহল, কুচবিহারে হচ্ছে 47টা, যোগ করলে হয় হচ্ছে আমাদের 51টা। তার মানে এই হচ্ছে 162টা ছিটমহল। ইন্ডিয়ার 111টা বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের 51টা ইন্ডিয়ার ভিতরে। সেই 51টা হচ্ছে 47, 4 যোগ করলে হয় 51, আর এখানে যোগ করলে কিন্তু 111টা হয়। ওকে, তাহলে মোট এই 162 টুকরা জমি, যখন আমাদের যে র্যাডক্লিফ লাইন যেটা আছে, তো ওটাতে দেখা গেছে যে অনেক সময় ভাগ করার সময়
জমিগুলো এবড়ো থেবড়ো হয়ে গেছিলো, অর্থাৎ বাংলাদেশে কিছু জমি ওখানে পড়ছে, আমাদেরটা কিছু ওখানে পড়ছে। তো এই ব্যাপারটা ছিটমহল। তো এই অমীমাংসিত জমিগুলোকে ছিটমহল বলা হতো। 1974 সালে ছিটমহল বিনিময় চুক্তি হয়, ইন্দিরা মুজিব চুক্তি, তোমরা হয়তো পড়বা বইতে, এবং এটা 2015 সালে মীমাংসিত হয়। ওকে, যাই হোক, সেভেন সিস্টার্স। ওকে, আমরা একটু আগে পড়ে ফেলেছি সেভেন সিস্টার্স, ভারতের 7টা অঙ্গরাজ্য, যেটাকে বলা হয় সেভেন সিস্টার একসাথে। তো এটা মনে রাখার টেকনিক বলছিলাম একটু আগে, মনে আছে কিনা? আমি অথ্রি মেনাম, হ্যাঁ, আমি অথ্রি মেনাম। ওকে, আমি অথ্রি মেনাম, জাস্ট এই নিমনিকে তুমি 7টাই মনে রাখতে পারবে একবারেই, যে আমি অথ্রি মেনাম। এখানে আ দিয়ে হয় আসাম, মি দিয়ে মিজোরাম, অ দিয়ে হয় অরুণাচল, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর। ভারতের কেন্দ্রশাসিত 7টা অঙ্গরাজ্য, যেটা আমাদের বাংলাদেশের এই সাইড বরাবর ছিল, মনে আছে কিনা ম্যাপের? তো এটা, তো আমি অথ্রি মেনাম। এবং এটা বলছিলাম একটু আগে, মনে আছে কিনা, 1972 সালে একজন প্রবীণ সাংবাদিক একটা টক শোতে হুট করে এই 7টা অঙ্গরাজ্যকে সেভেন সিস্টার্স বলে উনি বলে ফেলেছিলেন, সেখান থেকে নাম চলে আসে সেভেন সিস্টার্স। তাহলে সেভেন সিস্টার হচ্ছে 7টা, মনে রাখবো আমি অথ্রি মেনাম দিয়ে। ওকে, আসাম, ত্রিপুরা, ওকে, মি দিয়ে হয় মিজোরাম, অরুণাচল, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর। এদের 3টার সাথে কিন্তু বর্ডার নেই। কয়টার সাথে? 3টার সাথে কিন্তু বাংলাদেশের বর্ডার নেই। 4টার সাথে কিন্তু বাংলাদেশের বর্ডার আছে। তো যে 3টার সাথে নাই, অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড। অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড, এই 3টার সাথে নেই, বাকি আস্তে আস্তে কয়টার সাথে? বাকি হচ্ছে 4টার সাথে আছে। ওকে, তাহলে মোটামুটি আমাদের কমপ্লিট। আমাদের জন্য 10টা কুইজ আছে, আমরা 10টা কুইজ একটু কষ্ট করে আনসার করলে আমাদের ক্লাস কমপ্লিট। বাংলাদেশ পরিচিতি পার্টটা একটু বড়, এই পার্টে আসলে মূলত একটু কনফিউজিং কোয়েশ্চেন বেশি। আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের এই পার্টে কিছু কুইজ আছে, আমরা এই কুইজগুলো আনসার করার একটু ট্রাই করি প্রত্যেকেই। ওকে, তোমরা এটাতে পার্টিসিপেট করবা। সেটা হচ্ছে আমরা একটু আগে পড়েছিলাম যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো থেকে আমাদের কুইজগুলো। ওকে, সবাই একটু জাস্ট যেটা করবো সেটা হচ্ছে আমরা কুইজের আনসারগুলো করার ট্রাই করি। ওকে, যেমন আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল, দহগ্রাম এবং আঙ্গুরপোতা ছিটমহল কোথায় অবস্থিত? অপশন এতে পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, নীলফামারী। ওকে, এটা তোমরা আনসার করবা, দেখবো যে কার আগে সঠিক উত্তর হয়। ওকে, দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহল কোথায় অবস্থিত? দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহল কোথায় অবস্থিত? একটু কমেন্ট সেকশনে জানাবে আমাকে। দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহল কোথায় অবস্থিত? পঞ্চগড়, রংপুর, নীলফামারী অথবা লালমনিরহাট? আমি কিন্তু পড়ছি একটু আগে। ওকে, আমি কিন্তু তোমাদের একেবারে ফার্স্টে বলছিলাম। ওকে, মিতো লিখছো লালমনিরহাট। ওকে, ভেরি গুড, লালমনিরহাট। অর্পিতা লিখছো, ওকে, ভেরি গুড। অঞ্জনা সরকার, ওকে। স্নেহা লিখছো, ওকে, রাইট। প্রাপ্তি লিখছো, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এক্সেলেন্ট। আমরা একটু আগে পড়ছি, মনে হয় মনে আছে, লালমনিরহাট জেলায় অবস্থিত। আচ্ছা, পরে কোয়েশ্চেন একটু আগে পড়লাম, ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমানায় অবস্থিত? ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমানায় অবস্থিত? ওকে, এবারে কোশ্চেনটা হচ্ছে এটা, ভারতের কতটা ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমানায় অন্তর্ভুক্ত? দেখি এটা কার আগে হয়। ওকে, ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমানায় অন্তর্ভুক্ত? ওকে, দেখি এটা কার আগে উত্তর হয়। ওকে, আমাদের ফার্স্টে আনসার করতে হবে। একটু আগে পড়ছে কিন্তু, ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমানায় অন্তর্ভুক্ত? এটা বিসিএস কোশ্চেন, এবং আমাদের বিসিএস কোশ্চেন থেকে রিপিট হয় প্রচুর। অ্যাডমিশন টেস্টে তোমাদের বিসিএস কোশ্চেন থেকে 2-3টা কোশ্চেন এমনি আসবে সরাসরি ডিরেক্ট, এবং ইংলিশ জিকে তো শিওরলি আসবে, 100% আসবে। তাহলে ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমানায় অন্তর্ভুক্ত? ভারতের কয়টা? একটু কিন্তু পড়ছিলাম, মনে আছে কিনা? আমরা পড়ছিলাম এভাবে, সেটা হচ্ছে মোট হচ্ছে 111টা, ওকে, আর 51টা। ওকে, তাহলে অপশন এই দুইটা, জাস্ট এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা হবে, টোটাল হয় 162টা। ওকে, তাহলে ভারতের কতটা ছিটমহল বাংলাদেশের সীমানায় অবস্থিত? দেখি কার আগে হয়। ওকে, রাইট। স্মৃতি রয় লিখছো 111, অর্পিতা লিখছো, বি লিখছো, স্নেহা লিখছো। ওকে, রাইট, 111। এটা কিন্তু পড়ছিলাম, হ্যাঁ, 111টা ছিটমহল। রাইট, চলে আসবো পরেরটায়। ভারতের ভিতরে বাংলাদেশের কয়টা ছিটমহল? ভারতের ভিতরে বাংলাদেশের কয়টা ছিটমহল অবস্থিত? ভারতের ভিতরে বাংলাদেশের কয়টা ছিটমহল অবস্থিত? ওকে, ভারতের ভিতরে বাংলাদেশের কয়টা ছিটমহল অবস্থিত? জাস্ট দেখি এটা আনসার করতে পারো কে। ভারতের ভিতরে বাংলাদেশের কয়টা ছিটমহল অবস্থিত? ভারতের ভিতরে বাংলাদেশে কয়টা ছিটমহল অবস্থিত? দেখি এটা আনসার কে করতে পারো দ্রুত। কোশ্চেন নাম্বার 3, দেখি কার আগে হয়। ওকে,
অঞ্জনা সরকার সি, সাফা ইসলাম ওকে, স্নেহা লিখছো 51, ওকে সংখ্যা লিখছো, জাকিয়া লিখছো, মিতু লিখছো 100, রূপক লিখছো 51টা, রাইট। বাকিটা কমেন্ট করতে থাকো। ভারতের ভিতরে বাংলাদেশের, ওকে বলছিলাম একটু মনে আছে কিনা, ভারতের ভিতরে বাংলাদেশের 51টা। ওকে চলে আসো পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে বাংলাদেশের কোন জেলায় কর্কটক্রান্তি রেখা ও 90 ডিগ্রি দ্রাঘিমাকে ছেদবিন্দু অবস্থিত? ওকে কর্কটক্রান্তি, তাই না? আমরা এটা মনে হয় কোশ্চেনে আমরা দেখছিলাম কি না, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে যাই। সেটা হচ্ছে তোমরা যে বাংলাদেশের সীমানায় যদি বলি তাহলে 2টা আন্তর্জাতিক রেখা, ওকে সীমানাতে 2টা আন্তর্জাতিক রেখা, একটা হচ্ছে তোমার শেরপুর থেকে বরগুনা পর্যন্ত, একটা শেরপুর থেকে বরগুনা পর্যন্ত যেটা, এটা হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। ওকে শেরপুর থেকে বরগুনা পর্যন্ত যে রেখাটা সেটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে চুয়াডাঙ্গা থেকে কুমিল্লা পর্যন্ত যেটা, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। চুয়াডাঙ্গা থেকে কুমিল্লা পর্যন্ত যেটা, সেটা কর্কট ক্রান্তি রেখা। শেরপুর থেকে বরগুনা পর্যন্ত যে রেখা সেটা হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। চুয়াডাঙ্গা থেকে কুমিল্লা পর্যন্ত যে রেখা সেটা হচ্ছে আমাদের কর্কট ক্রান্তি রেখা, মানে ট্রপিক অফ ক্যান্সার, এটাকে বলে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি। ওকে 2টা রেখা মিলছে হচ্ছে ফরিদপুর জেলায়। তাহলে লম্ব বরাবর যে রেখা সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা, যেটা হচ্ছে আমাদের শেরপুর থেকে বরগুনা পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ শেরপুর থেকে যে বরগুনা এই পর্যন্ত বিস্তৃত রেখার নাম হচ্ছে আমাদের 90 ডিগ্রি। চুয়াডাঙ্গা থেকে কুমিল্লা পর্যন্ত যেটা, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। চুয়াডাঙ্গা থেকে যে কুমিল্লা পর্যন্ত এটার নাম হচ্ছে কর্কট। মাঝখানে মিলছে যেটা, সেটা 2টা মিলছে কিন্তু ফরিদপুরের ভিতরে, হ্যাঁ ফরিদপুর জেলাতে মিশছে। ওকে তো সেই কোশ্চেনটাই আমাদের ছিল, বাংলাদেশের কোন জেলায় কর্কটক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি দ্রাঘিমা রেখার ছেদবিন্দু অবস্থিত? তাহলে একটু আগে দেখলাম ওকে আমাদের ফরিদপুর। ওকে চলে আসবো পরে কোয়েশ্চেন। ওকে এটা তোমরা নিশ্চিতভাবে পারবে, কারণ এটা আমরা একটু আগে পড়েছিলাম। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তি যে আদালত হয় কোনটা? বাংলাদেশ ভারত, কিন্তু হ্যাঁ বাংলাদেশ ভারত, আমি নিমনিকে পড়িয়েছি কিন্তু এটা বাংলাদেশ ভারত। ওকে বাংলাদেশ ভারতের সাথে যদি বলি, আমরা একটু আগে পড়েছিলাম মনে আছে কিনা, ইন্ডিয়া, IND। ওকে ইন্ডিয়াতে অক্ষর হচ্ছে 1 2 3, আদালত যেটা সেটা হচ্ছে PCA, এখানেও অ্যালফাবেট 1 2 and 3। ওকে বের হয়ে গেছে। তাহলে ইন্ডিয়ার সাথে যে আদালতে মীমাংসিত হয় সেটা হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, স্থায়ী সালিসি আদালত, স্থায়ী সালিসি আদালত। তো যেটা ইন্ডিয়াকে সংক্ষেপে লিখছি IND, এবং PCA পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। ওকে সো তাহলে নিশ্চিতভাবে আমরা কোয়েশ্চেন আনসার কোনটা, ABCD। ওকে PCA রাইট। ওকে চলে আসো পরে কোয়েশ্চেন। বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে অবস্থিত নদী কোনটা? ওকে বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে অবস্থিত নদী কোনটা? বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে অবস্থিত নদী কোনটা? বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্ত নদী কোনটা? ওকে এটা একটু বলে যাই, সেটা হচ্ছে বাংলাদেশ মিয়ানমার যদি বলো তাহলে হবে হচ্ছে এটা, বাংলাদেশ মিয়ানমার যদি এখানে বলি তাহলে এইখানে হবে হচ্ছে আমাদের এই জায়গায় সেই নদীটা বাংলাদেশ মিয়ানমার। ওকে তাহলে বাংলাদেশ মিয়ানমারের ক্ষেত্রে ওইটা। ওকে দেখি কে পারো, আমি তারপর বলতেছি নদীটার নাম কি, সাঙ্গু, কর্ণফুলী, নাফ নাকি মাতামুহুরি? ওকে সাঙ্গু, কর্ণফুলী, নাফ নাকি মাতামুহুরি, দেখি কার আগে হয়। ওকে অর্পিতা লিখছো, ভেরি গুড। ওকে নাফ নদী, ওকে রাইট ভেরি গুড, নাফ নদী, এক্সেলেন্ট নাফ। এবং ওইখানে যে নদীটা ছিল ওটা কিন্তু মূলত আমাদের নাফ নদী। ওকে এইখানে অবস্থিত। ওকে রাইট চলে আসি আমরা পরেরটায়। পরের কোশ্চেনটা ছিল এমন, আমাদের 10টা কোশ্চেন অনলি। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার? এটা কিন্তু আমরা একটু আগে পড়ছি। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার? আমরা কিন্তু একটু আগে পড়েছিলাম, একটু আগে লিখে দিয়েছিলাম তোমাদের। মিয়ানমারের সাথে সীমান্ত, ওকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার? 250, 251, 261 এবং 271। ওকে জাস্ট সুন্দর করে লিখে পেলো, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার? এটা রাজশাহী ইউনিভার্সিটির কোয়েশ্চেন এবং 19-20 সেশনের কোয়েশ্চেন, প্রচুর রিপিট হয় কিন্তু আমাদের এই কোয়েশ্চেনটা।
ওকে, মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার? 200, 250, 251, 261, 271। ওকে, সংখ্যা লিখতে হবে কিন্তু, হ্যাঁ। ওকে, মুনতাসির লিখছো, অর্পিতা লিখে ফেলছো, ভেরি গুড। প্রাপ্তি লিখে ফেলেছো, ওকে রাইট। বাকিরাও লিখে ফেলো। 271 কিলোমিটার বলছিলাম, 4156, 271 একটু আগে পড়েছি। ওকে, আসো এই কোশ্চেনটা তো তোমরা একটু আগে পড়েছিলা যে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? ওকে, আনসার করে ফেলো। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? প্রত্যেকে আনসার করে ফেলো। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা, রাজনৈতিক, অর্থনৈতিক। ওকে, ব্যাপারটা এভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে টাকা, মানি, মানির দাম বেশি। মানি কিন্তু মানি হে তো হানি হে। ওকে, তার মানে হচ্ছে মানির দাম বেশি। তাহলে যেটা বেশি, মানি কিন্তু বেশি, পৃথিবীতে মানির দাম হলো সবচেয়ে বেশি। তাহলে সমুদ্র সীমা এটা কিন্তু বেশি। আমরা শিখছিলাম হচ্ছে 12 আর 200 শিখছিলাম, তাহলে 200 নটিক্যাল মাইল। ওকে, যেটা বেশি সেটা হচ্ছে। ওকে, আমরা একটু আগে পড়ছি সোয়াচ অফ নো গ্রাউন্ড। সোয়াচ অফ নো গ্রাউন্ড একটি খেলার মাঠ, একটি প্লাবনভূমির নাম, বঙ্গোপসাগর একটি খাদের নাম, বঙ্গোপসাগর একটি দ্বীপের নাম। ওকে, বলে ফেলো সোয়াচ অফ নো গ্রাউন্ড কি জিনিস? সোয়াচ অফ নো গ্রাউন্ড, প্রত্যেকে বলে ফেলো সোয়াচ অফ নো গ্রাউন্ড কি জিনিস? ওকে, একটি খেলার মাঠ, একটি প্লাবনভূমির নাম, বঙ্গোপসাগর একটি খাদের নাম, বঙ্গোপসাগর একটি দ্বীপের নাম। ওকে, প্রত্যেকে কমেন্টে বলে ফেলো সোয়াচ অফ নো গ্রাউন্ড কি জিনিস? সোয়াচ অফ নো গ্রাউন্ড। দেখি কার হয়। ওকে, শারমিন লিখে ফেলছো সি, সাফা লিখছো সি, ওকে, মিতু লিখছো সি। ওকে, বাকিরা একটু লিখে ফেলো। অর্পিতা লিখছো সি, রাইট। বঙ্গোপসাগর একটি খাদের নাম আমরা দেখে ফেলেছিলাম প্রথমেই ক্লাসে, তারা পরে আসো ছবিটা দেখে নিও। খাদের নাম। ওকে, এটা কিন্তু খাদের নাম, আর খাদ্যের নাম না কিন্তু, দেখা গেলো তুমি খাদ্যের নাম পড়া শুরু করে দিলা। ওকে, আমাদের এরপরে কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, দেখি এটা কার হয়। বাংলাদেশের প্রথম সাইবার সিটি। ওকে, বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটা? এটা কিন্তু আরইউ কোয়েশ্চেন 21-22 সেশনে। কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, সিলেট। এটা আনসার করে ফেলবো সবাই। বাংলাদেশের প্রথম সাইবার সিটি। ওকে, বাংলাদেশের প্রথম সাইবার সিটি, প্রত্যেকে আনসার করে ফেলো। বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটা? ওকে এভরিওয়ান, প্রত্যেকে। ওকে, বাংলাদেশের প্রথম সাইবার সিটি, প্রত্যেকে আনসার করে ফেলো। বাংলাদেশের প্রথম সাইবার সিটি। ওকে, 10 নম্বর সহ লিখবা, বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটা? ওকে এভরিওয়ান, প্রত্যেকেই বাংলাদেশের প্রথম সাইবার সিটি। ওকে, সিলেট, ভেরি গুড। ওকে রাইট, তো আমরা আজকে মোটামুটি জেনারেল নলেজ আসলে একটু ট্রিকিভাবে যদি পড়তে পারো তাহলে জিকে খুব সহজে মনে থাকবে, এবং জেনারেল নলেজ পড়ার প্রসেসটাই এমন, এইভাবে পড়লেই খুব দ্রুত মুখস্থ হবে। যদি আমরা বই দাগায় আর পড়ি, এমনি পড়লে কিন্তু মনে থাকবে না, শিওর। তো আজকে যে নোটটা লিখলাম, এই নোটটা জাস্ট তোমরা যেটা করবা সেটা হচ্ছে অবশ্যই এই নোটটা গ্রুপে শেয়ার করব, যাদের নোটটা সুন্দর হবে দেখতে এবং কমেন্ট অথবা হচ্ছে রিয়াক্ট বেশি পড়বে তাদের জন্য গিফট আছে, প্রথম 5 জনের জন্য গিফট আছে। তো সবাই যেটা করবো সেটা হচ্ছে নোটটা অবশ্যই সাথে সাথে নোট করে ফেলবা আজকে প্রত্যেকেই। ওকে, স্ক্রিনশট রেখে রেখে সুন্দর করে খাতায়, এবং যার মূলত হচ্ছে সবচেয়ে বেশি কমেন্ট অথবা হচ্ছে রিয়াক্ট পড়বে তার জন্য গিফট আছে, প্রথম 5 জনের জন্য গিফট আছে। আমরা অবশ্যই প্রথম 5 জনকে মোবাইল রিসার্চ গিফট করব প্রত্যেককেই। ওকে, তো এইটা তোমরা করে ফেলবা গ্রুপেই, আমাদের ডিএমসি স্কলার যে গ্রুপটা আছে সেখানে তোমরা শেয়ার করবা। এটা তোমাদের হচ্ছে জাস্ট কম্পিটিশন, এবং তাতে হবে কি এক জায়গায় নোট করা হয়ে যাবে, এবং জিকেতে তোমরা একটা নোটবুক বা খাতা ফলো করতে পারো। এই ট্রিকিভাবেই আমরা মূলত পড়াবো, যেমন অফলাইনে পড়িয়েছিলাম আজকে মোটামুটি, এছাড়া আরও অনেক টেকনিক পড়িয়েছিলাম ওখানে। তো জাস্ট ম্যাক্সিমামগুলো এখানে আলোচনা করছি। ওকে, ওখানে হয়তো বা দেখা যাচ্ছে 2-1টা কমেন্ট হয়তো বা আমি 2-1টা টেকনিক এখানে চেঞ্জ করছি, আমি আবার নতুন করে জাস্ট দুইভাবে লিখছি। এখানে যতগুলো টেকনিক বা নিউমোনিক পড়লাম এগুলো 99% আমার নিজেরই আবিষ্কার। জাস্ট তুমি এটা ইউটিলাইজ করতে পারো, 100% শিওর তুমি উপকৃত হবে। এমসিকিউ মানে জিকে নিয়ে কোনো কনফিউশন থাকবে না। ওকে, ক্লাসটা কেমন ছিল প্রত্যেকে একটু কমেন্টে জানাবে, যে আমাদের ক্লাসটা মানে তোমরা আসলে ক্লাসে উপকৃত হয়েছো কিনা একটু কমেন্টে জানিয়ে ফেলো শেষ অংশে। আর প্রতিদিন যেভাবে বলি, আমি অলওয়েজ যেটা বলি সবসময় একটু সেটা দিয়ে শেষ করি, জাস্ট 1 মিনিট, যে আমাদের অ্যাডমিশন সেশন, এই সেশনে ভালো করতে গেলে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে এই প্ল্যান ইজ এ হাফ ডান, মানে পরিকল্পনা কাজের অর্ধেক। তুমি যদি একটা পরিকল্পনা মাফিক কাজ করতে পারো তাহলে সেটা তোমার ওই কাজের অর্ধেক হয়ে যাবে। তো আমি আসলে যেটা সবসময় বিশ্বাস করি সেটা হচ্ছে 3R, ইট উইল চেঞ্জ ইউর লাইফ।
ফার্স্ট ওয়ান, রেঞ্জ, রোডম্যাপ অ্যান্ড রিভিশন। ওকে, মানে 3R বলতে বোঝাচ্ছি আমি 3টা R। তার মানে পড়ার রেঞ্জ কম নিয়ে যদি রিভিশন বারবার দিতে পারো, একটা রোডম্যাপ যদি তুমি এখন থেকেই জাস্ট রুটিন যেটা, এবং যদি তুমি রিভিশন করতে পারো পড়াটা, অর্থাৎ সিলেবাসটাকে কয়েকবার রিভিশন করাটা খুব জরুরি। আর 3D, ইট উইল চেঞ্জ ইউর লাইফ। ওকে, একটা হচ্ছে আজকে বলছিলাম, মনে আছে কিনা অফলাইন ক্লাসে, ডেডিকেশন, ডিটারমিনেশন অ্যান্ড ডিসিপ্লিন। ডেডিকেশন, ডিটারমিনেশন অ্যান্ড ডিসিপ্লিন, এই 3টা জিনিস যদি তোমার ভিতরে থাকে তুমি 100% শিওর চান্স পাবেই। বলছি ডেডিকেশন, ডিটারমিনেশন অ্যান্ড ডিসিপ্লিন, এই 3টা জিনিস যদি একটা মানুষের ভিতর থাকে তাহলে সে কখনো ব্যর্থ হয় না। এটা যেন মনে থাকে, ডেডিকেশন থাকতে হবে, ডিসিপ্লিন, ডিটারমিনেশন। ওকে, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে হচ্ছে মাঝে মাঝে অনেক সময় দেখা যেতে পারে যে তুমি বিরক্ত হচ্ছ পড়তে পড়তে, শর্ট টাইম তো একটু পড়া দেওয়া, দেখা যেতে পারে যে আমরা একটু পড়া বেশিও দিতে পারি মাঝে মাঝে। জাস্ট মনে রাখবে 2টা জিনিস, যে আই ক্যান অ্যান্ড আই উইল। ওকে, আজকে বুঝিয়েছিলাম ক্লাসে, মনে আছে কিনা, যে আই ক্যান অ্যান্ড আই উইল, মানে আমি পারি, আজীবন পারছি এবং আমি পারবো, এই ব্যাপারটা যেন মনে থাকে সবার। তো আই ক্যান অ্যান্ড আই উইল, এই ব্যাপারটা মনে রাখো। আর তুমি চান্স পেলে অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে যে আম্মুকে জড়িয়ে ধরে বলা হবে যে আম্মু আমি চান্স পেয়েছি, আমি আপনার সন্তান, বা আমি ডাক্তার হচ্ছি, বা আমি মেডিকেল সায়েন্সে চান্স পেয়েছি। আব্বুকে জড়িয়ে ধরা হবে এবং জড়িয়ে ধরে বলা হবে যে আব্বু আমি চান্স পেয়ে গেছি। সেই দিন, আগের দিন বলেছিলাম, মনে আছে এখানে ক্লাসের লাস্টে, তোমরা দেখছো কিনা ভিডিওটা, শেষের দিকে দেখো। তো সেই কাঙ্ক্ষিত সাদা অ্যাপ্রন, যেটা 12 বছরের স্বপ্ন ছিল, লালিত স্বপ্ন, তো সেটাকে ধারণ করতে গেলে অবশ্যই তোমাকে খুব বেশি পরিশ্রমী হওয়ার পাশাপাশি ডিসিপ্লিন ওয়েতে পড়তে হবে, ফোকাসড ওয়েতে পড়তে হবে, এলোমেলোভাবে না, হ্যাফহ্যাজার্ডভাবে না, বই দাগিয়ে পড়া না। আমি কিন্তু জেনারেল নলেজটা অলওয়েজ এভাবে পড়াই, যে কোনো টপিকই আমি এইভাবে পড়াই, সেটা ইতিহাস হোক, সংবিধান হোক, অর্থনীতি হোক, শিক্ষা ব্যবস্থা হোক, অথবা গানগুলো হোক, খেলাধুলা হোক, সবই সেম। তো তোমাকে মেন্টর বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে। আমাদের অলরেডি কোর্সে এনরোল চলতেছে। আমরা দ্রুত যারা সেরা ক্লাসের সঙ্গী হতে চাই তারা অবশ্যই আমাদের কোর্সে এনরোল করে ফেলো। ক্লাসটা কেমন ছিল অবশ্যই সবাই আমাকে একটু জানাবে। আর তুমি চান্স পেলে তোমার আম্মুকে জড়িয়ে ধরে বলা হবে যে আম্মু আমি চান্স পেয়ে গেছি। ওকে, এই ব্যাপারটা যেন হয়, না হলে কিন্তু বিপরীত হবে। তোমার মা সেই মা যে মা কিন্তু কেঁদে ফেলবেন হয়তোবা তুমি যদি চান্স না পাও। সবার প্রতি আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে একটা ভালো ক্যাম্পাস হোক, এবং এই ক্যাম্পাসটা তোমার আম্মু এবং আব্বু ডিজার্ভ করে, তাদেরকে যেন আমরা গিফট দিতে পারি। তা আমি অল টাইম বলি যে আমার ভাই বোনরা যদি ক্যাম্পাসে যায় আমার কাছে মনে হয় যে আমি নিজেই গিয়েছি। আমি মেডিকেল সায়েন্সে পড়তে পারিনি, আমার এই একটা আক্ষেপ কাজ করে প্রচুর পরিমাণে, এবং আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম। আমি তোমাদের ফিজিক্স বই বা বায়োলজি বা কেমিস্ট্রি বইয়ের সব টপিক বুঝি, আমি নিজেও পড়েছি বইটা। তখন একটা আক্ষেপ জাগে নিজের ভিতরে যে আসলে কেন পারলাম না মেডিকেল সায়েন্সে যেতে। তো এটা নিজেই হয়তো বা রেসপন্সিবল বা নিজে দায়ী। তো তোমাদের লাইফটা অনেক সুন্দর হোক, এই শুভকামনা সবার প্রতি, এবং অবশ্যই ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং দেখা হবে সবার সাথে বিজয়।